তাহলে ক্লাসটা আমরা এখানে শুরু করি। সো কারা কোয়েশন থাকলে ডিরেক্টলি মিউট আনমিউট করে কোয়েশন গুলো করবে। সো আজকের ক্লাসটা বেসিক্যালি যারা সিপি জানে না জানে, ল্যাঙ্গুয়েজ কোনো ল্যাঙ্গুয়েজ কি জানো না জানো এটা কোনো ম্যান্ডেটরি না। এখানে কিছু বেসিক জিনিসপাতি দেখে নেব, কোর কনসেপ্ট, এগুলো প্রবলেম সলভিং বলো বা ডিএসএ বা আর সবকিছু এনিথিং প্রোগ্রামিং রিলেটেড আর কি জিনিসগুলাতে লাগে, এগুলো বলতে পারে একদম বেসিক কোর জিনিসপাতি। ওকে, সো আমরা এই ক্লাসটাতে বেসিক্যালি আমরা ম্যাথ রিলেটেড জিনিসপাতি নিয়ে ডিসকাস করবো। ম্যাথ রিলেটেড এখানে বলতে যে জিনিসগুলোতে আমরা ফোকাস করবো সেগুলো হচ্ছে প্রোগ্রামিং এ ম্যাথটাকে কিভাবে ইউজ করা হয়, কেন ম্যাথ ইউজ করা হয়, কিভাবে ইউজ করা হয়, এখানে টাইমটা কিভাবে ক্যালকুলেশন করা হয়, মেমোরিটা কিভাবে ক্যালকুলেশন করা হয়, আর দেন আরো বিভিন্ন ফাংশনালিটিস আছে। ওকে, সো প্রোগ্রামিং ওভারঅল জিনিসটাই হচ্ছে ম্যাথ। তো আমরা এই সিরিজে অর্থাৎ মানে আমি একটা সিরিজ লঞ্চ করতে চাইতেছি এখানে শুধুমাত্র ম্যাথ জিনিস নিয়ে ডিসকাস করা হবে। এর পরবর্তীতে আমরা অন্যান্য জিনিসপাতি নিয়ে আলোচনা করবো। ওকে, সো এই ক্লাসে আমরা বেসিক্যালি কেন ম্যাথ ব্যবহার করা হবে সেটা দেখুন। দেন হচ্ছে ডাটা টাইপস, অলরেডি আমরা দেখছি ডাটা টাইপস গুলো, যে এইখানে শুধু আমরা দেখো কোন ডাটা টাইপস কিভাবে ব্যবহার করা, কোনটার লিমিটেশন কি, দেন এটা ভেরিয়ার কি কি, কতটুকু পর্যন্ত ইউজ করা যায় সি তে বা C++ এ, যাই হোক। আর কিছু ম্যাথের আমরা কিছু বিল্ট ইন ফাংশন দেখবো, দেন ওই বিল্ট ইন ফাংশনের কিছু লিমিটেশন আছে, সেই লিমিটেশন গুলো দেখবো। আর সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আমরা যে ইন্টিজার বা লং লং ইন্টিজার যে ইউজ করি সেগুলোর কিছু ওভারফ্লো আছে, ওভারফ্লোটাকে কিভাবে রিকভার করা যায় সেটাও দেখলাম। আর যারা সিপি করে তো তাদের জন্য এইটা একটা প্লাস পয়েন্ট যে সিপির মধ্যে একটা কনস্ট্রেইন থাকে বা একটা এটাকে বলা হয় বাউন্ডারি দেওয়া থাকে, এই বাউন্ডারি দেখে তোমাকে কোডটা করতে হবে। মানে এইটা দেখে তোমাকে আইডেন্টিফাই করা লাগবে তোমার কোডটা কতটুকু ইফিসিয়েন্ট করা লাগবে বা তোমার কোডের টাইম কতটুকু লাগবে, মেমোরি কতটুকু লাগবে, সেই কনস্ট্যান্ট থেকে তোমাকে ক্যালকুলেট করা লাগবে। আর সব থেকে ইম্পর্টেন্ট ওই যে বললাম কনস্ট্যান্ট থেকে তোমাকে টাইম কমপ্লেক্সিটি সিলেক্ট করতে হবে যে তোমার কোডের টাইম কমপ্লেক্সিটি কত হবে, কতটুকু হবে, কতটুকু ফাস্টার হবে, কতটুকু স্লোয়ার হবে। ঠিক আছে, আচ্ছা। আর কিছু আমরা দুই একটা কিছু প্র্যাকটিস প্রবলেম করলাম ওভারঅল এই জিনিসটা, ঠিক আছে, যাতে কমপ্লিট হয়ে গেলে। ওকে, সো প্রথমে যদি আমরা শুরু করি ম্যাথ। ওকে, ম্যাথ জিনিসটা কেন প্রয়োজন, বা বলতে পারো যে আমাদের কম্পিটিটিভ প্রোগ্রামিং বা সিপিতে বা নর্মাল যে কোনো জিনিসে আমাদের ম্যাথ জিনিসটা কেন লাগে, প্রথম কথা হচ্ছে এটা। ওকে, প্রথম কথা হচ্ছে ম্যাথ জিনিস এটা কি। ওকে, সো ম্যাথ জিনিসটা অ্যাকচুয়ালি কেন লাগে এইটা সম্পর্কে কারো কোনো আইডিয়া আছে? সো ওভারঅল কিন্তু আমাদের কম্পিউটারটা ম্যাথ নিয়ে কাজ করে বাইনারিতে, সো দ্যাটস আই ম্যাথ লাগে। ঠিক আছে, সবকিছুই ম্যাথে। ওকে, কম্পিউটারের সব সব কাজগুলো তো করে কম্পিউটারে, যেহেতু কম্পিউটারের সবগুলো কাজ করে সে কিভাবে কাজ করে সে হচ্ছে ম্যাথ অপারেশনের মাধ্যমে কাজ করে, দ্যাটস আই ম্যাথ লাগবে। সো আর কম্পিউটারে যে কাজগুলো বা ফাংশন গুলো করা সেগুলো কিভাবে করা সেটা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে। একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এই ম্যাথের অপারেশন গুলো সেট করা আছে, কিভাবে কাজ করবে না করবে সেটা ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে করে। সো দ্যাটস ওয়াই এখানে ম্যাথ একটা লাগবে। আর আরো অনেকগুলো ওয়ে আছে ম্যাথটা অ্যাকচুয়ালি কম্পিটিটিভ প্রোগ্রামিং এ কেন ইউজ করা হয়। ঠিক আছে, কম্পিটিটিভ প্রোগ্রামিং কেন ইউজ করা হয়, তো আমি যদি বলি এই ম্যাথ জিনিসটা কম্পিটিটিভ প্রোগ্রামিং এর জন্য একটা মারাত্মক টুল কিট। ঠিক আছে, এটা একটা মারাত্মক টুল কিট। টুল কিট জিনিসটা কি বুঝতেছো, এখানে অনেক কিছু থাকবে। ঠিক আছে, আমরা যদি কোনো একটা প্রবলেম আছে, কোন একটা প্রবলেমের যদি ইফিসিয়েন্ট, আমরা কোন একটা প্রবলেমের যদি হ্যাঁ ইফিসিয়েন্ট সলিউশন বার করতে চাই, ইফিসিয়েন্ট একটা সলিউশন কি হইতে পারে, ম্যাথ। কারণ ম্যাথের আনসার কখনো ভুল হয় না। তুমি নিজে একটা এজাম্পশন দিলে, এই এজাম্পশনটা যদি ধরো তোমার একটা এজাম্পশন আছে, এজাম্পশন বলতে এখানে বুঝাইতেছি তোমার একটা থিওরি আছে, বাট এই থিওরি তুমি ম্যাথ দিয়ে প্রমাণ করছো। ঠিক আছে, ম্যাথ প্রুফ, ম্যাথ দিয়ে প্রমাণ করছো, তাহলে এইটা বেটার হবে না সে একটা নর্মাল থিওরি ধরে হাইপোথিসিস দিছে। হাইপোথিসিস, যে হাইপোথিসিস সে শুধুমাত্র কিছু ডেটার উপস্থিতির উপর দিছে, আর তুমি সেটাকে ম্যাথে প্রুফ করে দিছো, কোনটা বেটার হবে, অবশ্যই ম্যাথে প্রুফ করে যেটা দিছো, আর এটা ফাস্টার হবে। যে কেউ তোমার ম্যাথ ফর্মুলাতে বসাইয়া আউটপুটটা বের করতে পারবে। আর হাইপোথিসিস অনেক কিছু থাকে, এটা ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। সো এই জন্য ম্যাথ একটা হইতে পারে সুপার একটা টুল কিট, যেটা কম্পিটিটিভ প্রোগ্রামিং যে কোনো কাছে ব্যবহার করার জন্য। তো কম্পিটিটিভ প্রোগ্রামিং এ ম্যাথ যে যে জিনিসগুলোর জন্য ইউজ করা হয় তার মধ্যে যদি আমরা একটা জিনিসটা ডিসকাস করি সেটা হচ্ছে কোন একটা সলিউশন দিছো, কোন একটা সলিউশন দিছো সেই সলিউশনটা অপটিমাইজেশনের জন্য। ওকে, কোন একটা কেউ একটা সলিউশন দিছে, সেই সলিউশনটা কতটুকু পারফরমেন্স দেয়,
ঠিক আছে, কতটুকু পারফরমেন্স দেয়, কত ফাস্টার দেয় সেটাই করে। যেমন আমি একটা সিম্পল উদাহরণ যদি দেই তোমাদের, এটা বুঝতে অনেক সুবিধা হবে। ধরো তোমাকে 1 থেকে 100 পর্যন্ত, ধরো 1000 পর্যন্ত একটা কি দেওয়া হলো, নাম্বার দেওয়া হলো, আমাকে প্রশ্ন করা হলো তুমি সাম বের করো, তখন তুমি কি করবা? 1-এর সাথে 2 যোগ করবা ক্যালকুলেটারে, 2-এর সাথে 3, 3-এর সাথে 4, 4-এর সাথে 5, এরকম যোগ করে করে তুমি শেষ পর্যন্ত 1000 তুলবা, ক্যালকুলেটার তোলার পর একটা ইকুয়াল সাব দিবা, এখানে একটা ভ্যালু চলে আসবে। তাহলে দেখো এই কাজটা হবে, এটা কিন্তু কারেক্ট ওয়ে, এটা কিন্তু ওয়েটা আছে কারেক্ট, কিন্তু এইটাতে কি হইতেছে, টাইম অনেক বেশি লাগতেছে। ঠিক আছে, এটা টাইম বেশি লাগতেছে, তাহলে টাইম বেশি যদি লাগে, এটা কি এফিশিয়েন্ট? এটা হচ্ছে নট এফিশিয়েন্ট, এটা কার্যকর না। কারণ এখানে এফিশিয়েন্ট বানান কেমন হয়, এফিশিয়েন্ট, আচ্ছা এফিশিয়েন্ট, তাহলে এটা নট এফিশিয়েন্ট, তেমন কার্যকর না, কারণ এটা টাইম অনেক বেশি লাগে। সো এই সলিউশন, এটা কিন্তু একটা সলিউশন, এই যে তুমি ক্যালকুলেটরের সাথে চাপ দিয়ে এক এক করে একটা কি করতেছো, সবগুলো যোগ করে একটা সামেশন বের করতেছো, এটা কিন্তু একটা সলিউশন। বাট এই সলিউশনটাকে অপটিমাইজ করার জন্য আমাদের ম্যাথের ফর্মুলা দরকার বা ম্যাথ দরকার। ঠিক আছে, তার মানে কোনো একটা নর্মাল বা এটাকে বলা হয় স্লোয়ার, সো স্লোয়ার জিনিসপাতিকে বলা হয় প্রোগ্রামিং এ ব্রুট ফোর্স, ব্রুট ফোর্স। স্লোয়ার স্লোয়ার জিনিসপাতিকে কি বলে, ব্রুট ফোর্স। এই ব্রুট ফোর্স থেকে ম্যাথের ফর্মুলা ইউজ করে আমরা এটাকে অপটিমাল করি। অপটিমাল মানে ফাস্টার, ঠিক আছে, বা দ্রুত গতির করি, যাতে সময় কম লাগে। অপটিমালে কি হয়, টাইম কম লাগে। ঠিক আছে, অপটিমালে টাইম কম লাগে। আমাদের টার্গেট হচ্ছে ম্যাথ ইউজ করে সলিউশনটাকে, যে সলিউশন আছে এক্সিস্টিং সলিউশন, এইটাকে টাইম ফাস্টার করা। তো টাইম ফাস্টার হলে কি হয়, যে আমাদের অনেক কিছু হইতে পারে। সলিউশন অপটিমাইজেশনের ক্ষেত্রে কি হইতে পারে, সলিউশন অপটিমাইজেশন যদি করো তাহলে তোমার প্রথম কথা যে টাইম কম লাগবে। ঠিক আছে, টাইম কম লাগবে। সেকেন্ডলি হচ্ছে এখানে অনেক সময় কি হইতে পারে, মেমোরিও কম লাগতে পারে, মেমোরিও কম লাগতে পারে। ঠিক আছে, আর টাইম কম লাগবে সিম্পল, ওই যে 1 থেকে 1000 পর্যন্ত আমরা যদি এইরকম এই সূত্র দিয়ে করে ফেলি, তাহলে এন এর মান হচ্ছে 1000, তাহলে 1000 প্লাস 1/2, এই সূত্র দিয়ে করে ফেললে কিন্তু ওই জিনিসটা ফাস্টার হয়ে যাবে। এই কাজটা তুমি যতটুকু টাইমে করবা, এই সলিউশনটা তুমি এই সলিউশন দিয়ে তার থেকে ফাস্টার কাজটা করতে হবে। সো দ্যাটস আমাদের ম্যাথের কনসেপ্ট জানা দরকার। ঠিক আছে, ম্যাথের কনসেপ্ট জানা দরকার। সো এটা একটা টাইম কমপ্লেক্সিটি। আর এই যে তুমি একটা কাজ করতেছো, এটা কিন্তু ওয়ান স্টেপে করতেছো। যেহেতু কোনো একটা কাজ যদি তুমি ওয়ান স্টেপে করো, কোনো একটা কাজ যদি তুমি ওয়ান স্টেপে করো, তাহলে ওইটার টাইমটা ধরো একটা কনস্ট্যান্ট টাইম। ঠিক আছে, এই কনস্ট্যান্ট টাইম, আর কম্পিউটার এই কনস্ট্যান্ট টাইমটাকে মানে গণায় ধরে না, মানে মনে করো চোখ বোঝার সাথে সাথে হয়ে গেছে, এখানে কনস্ট্যান্ট টাইমটাকে সে গণাই ধরে না। তো এটাকে বলা হয় টাইম কমপ্লেক্সিটিটাকে বলা হয় বিগ অফ ওয়ান। মানে তুমি একটা স্টেটমেন্ট চট করে করছো, এখানে কোনো টাইমই লাগতেছে না। আর সেম জিনিসটা তুমি যদি 1 থেকে 1000 পর্যন্ত ক্যালকুলেশন করতে লাগতো, তাহলে তোমার কয়টা ইটারেশন হওয়া, কয়বার তুমি প্রসেসটা চালাইতা। এখানে প্রসেস, এই যে কনস্ট্যান্ট টাইম বলতে তুমি যে প্রসেসটা চালাইছো, এই প্রসেসটা হচ্ছে একবারেই হয়ে গেছে। আর 1 থেকে 1000 পর্যন্ত বারবার সংখ্যাগুলো যদি তুমি যোগ করো, তাহলে প্রসেসটা তুমি কয়বার চালাবা, প্রসেসটা চালাবো তুমি 1000 বার। তাহলে বলো তো একবারে কাজটা করা বেটার না 1000 বারে কাজটা করা বেটার? তো একবারে কাজটা করা বেটার। তো এই জন্য এটা টাইম কমপ্লেক্সিটিটা হচ্ছে কনস্ট্যান্ট টাইম, বা ওয়ান স্টেপে যে কাজগুলো হয় সেগুলোর টাইম খুবই নগণ্য, হিসাবেই ধরে না, হিসাবেই ধরে না, বুঝতে পারছি, তাই হিসাবেই ধরে না। তো আমি একটা এক্সাম্পল দিতে পারি, ধরো আচ্ছা, ওকে, এটা নিয়ে আরো ডিসকাস করবো আমরা। তো তার মানে আমরা প্রোগ্রামিং এ বা যে কোনো জিনিসে যে ওয়ান স্টেপে যে কাজগুলা করি, একটা স্টেপে একটা স্টেপে যে কাজগুলা করি, সেটাই হচ্ছে আমাদের কনস্ট্যান্ট টাইম। এখানে কোনো টাইম তেমন কিছু লাগে না। তার মানে টাইমটা বাড়বে স্টেপে, তুমি কাজের সংখ্যা যত বাড়বে, স্টেপের সংখ্যা যত বাড়বে, প্রসেসের সংখ্যা যত বাড়বে, টাইমটা তত বাড়ে। তার মানে ম্যাথের ফর্মুলা দিয়ে ইউজ করলে কি হয়, সলিউশনটা অপটিমাইজেশন হয়। তো অপটিমাইজেশন বলতে এখানে কোনটা অপটিমাইজেশন হয়, টাইম অপটিমাইজেশন। তার মানে এইটা একটা ওয়ে হইতে পারে, এটা একটা হইতে পারে যে ম্যাথ কেন আমরা ইউজ করি। আরেকটা জিনিস বা একটা রিজন হইতে পারে। তো আরেকটা রিজন হইতে পারে, ধরো এটা হচ্ছে প্রবলেম প্রবলেম মডেলিং। ওকে, একটু বাড়ায় দিই এটাকে। তো প্রবলেম মডেলিং এইটা একটা কারণ হইতে পারে আমরা কেন কম্পিটিটিভ প্রোগ্রামিং এ ম্যাথ করতে পারি। ধরো তোমাকে কোনো একটা বর্ণনামূলক গল্প দিছে, একটা এক্সপ্লেনেশন স্টোরি দেওয়া বলছে,
এটাকে একটা সলিউশন করে, এটা ধরো কোড প্রসেসে যে প্রবলেম গুলো দেয় বা কোড প্রবলেম গুলো দেয়, একটা গল্প লিখে এরপর তোমাকে সলিউশন বলতে পারো। তো ধরো একটা গল্প এরকম বললো যে তোমাকে এনজন ব্যক্তি আছে, এনজন ব্যক্তি, এটা অবশ্যই এটা এনজন, এনজন মানুষ আছে। তো এনজন মানুষকে একটা লাইনে, এক লাইনে কতভাবে সাজানো যায়, একজন মানুষকে যে এক লাইনে যে কতভাবে তুমি সাজাইতে পারো, কতভাবে তুমি সাজাইতে পারো। তাহলে তুমি যদি এইটাকে নর্মালি করা যাও প্রচুর টাইম লাগবে। ধরো 10 জন মানুষ, 10 জন মানুষকে তুমি একটা লাইনের মধ্যে কতভাবে সাজাইতে পারো। তার মানে এটা দেখেই বোঝা যাইতেছে এটা ম্যাথের কোন কনসেপ্ট এখানে কাজে লাগতে পারে। বিন্যাস সমাবেশের কনসেপ্ট, বা এটাকে মানে ইয়োর ভাষায় যেটা বলা হয় পারমুটেশন, পারমুটেশন কতভাবে সাজাইতে পারে, পারমুটেশন। ঠিক আছে, না বুঝিনি। আরেকটা আরেকটা প্রবলেম সেম ভাবে ধরে দিলাম, যে এরকম প্রবলেম অনেকগুলো পড়ছো তোমরা, যে ধরো এম সংখ্যক, যে এম সংখ্যক চকলেট আছে, তুমি ধরো কে সংখ্যক বা কে জন যে শিশুর মধ্যে তুমি কি করে দিবা, ভাগ করে দিবা। এই তোমরা নোট করো রে, এগুলো নোট করো, ভাগ করে দিবে। এগুলো নোট করে, মাস্ট নোট করে ভাগ করে দিবে। এখন প্রশ্ন হইলে গিয়া, এটা যে ভাগ করে দিবে, এখানে কত ভাবে ভাগ করা যায়, কত ভাবে তুমি ভাগ করে দিতে পারো। ঠিক আছে, দিতে পারবে। তার মানে এটার আনসার কি, কত ভাবে ভাগ করে দিতে পারবে, এটা হচ্ছে কম্বিনেশন, কত রকমের। ঠিক আছে, কম্বিনেশন মানে একজন শিশুর সাথে এম সংখ্যক চকলেটের সাথে কে সংখ্যক হচ্ছে শিশুর, মানে কম্বিনেশন কত ভাবে তুমি ভাগ করে দিতে পারো, এটা এটা হচ্ছে কম্বিনেশন টাইপের বিন্যাস সমাবেশের কত ভাবে। ঠিক আছে, তার মানে এই যে তুমি এজাম্পশন করে, এই যে পারমুটেশন কম্বিনেশন কিন্তু এটা ম্যাথের একটা মডেল, বা বলতে পারো যে একটা সিস্টেম প্রসেস। তুমি এটা তুমি প্রশ্ন দেখেই আইডেন্টিফাই করে ফেলতেছো যে এটা ম্যাথের এই ফর্মুলা দ্বারা বা এই কনসেপ্ট দ্বারা বা এই মডেল দ্বারা সলভ করা পসিবল। ঠিক আছে, এই কম্বিনেশন এই সলভ দ্বারা বা এই জিনিস দ্বারা প্রবলেমের প্যাটার্ন দেখে, কি মডেল দেখে, প্রবলেমের মডেল দেখে বা প্যাটার্ন দেখে তুমি কি করতেছো, প্যাটার্ন দেখে ম্যাথের ম্যাথের একটা ফর্মুলা বা ম্যাথের একটা কনসেপ্ট তুমি আইডেন্টিফাই করে ফেলতেছো। ঠিক আছে, আইডেন্টিফাই করে ফেলতেছো, তার মানে প্রবলেম মডেলিং এর ক্ষেত্রেও এটা খুবই একটা ইম্পর্টেন্ট ইফেক্ট ফেলে। ঠিক আছে, মানে কোন একটা গাণিতিক সমস্যাকে বাইরে থেকে প্রোগ্রামিং এর মনে হলেও মূলত এটা একটা গাণিতিক মডেল। প্রোগ্রামিং মনে হলে অ্যাকচুয়ালি কিন্তু এটাকে যদি প্রোগ্রাম লিখতে বলি, এটা যদি আমি প্রোগ্রাম লিখতে বলি, প্রোগ্রাম বলতে তুমি C++ কোড লিখতে বলি, অ্যাকচুয়ালি তুমি কি লিখবা, এই পারমুটেশন কম্বিনেশনের কোড লিখবা। তার মানে এটার আনসার কি হবে, এটার আনসার হবে কত ভাবে সাজানো যায় এন ফ্যাক্টোরিয়াল, মনে আছে? তার মানে এন ফ্যাক্টোরিয়াল কি ম্যাথের একটা কনসেপ্ট, এন ফ্যাক্টোরিয়াল কি ম্যাথের একটা কনসেপ্ট। ঠিক আছে, এন ফ্যাক্টোরিয়াল কি ম্যাথের একটা কনসেপ্ট। আর এখানে কত ভাবে সাজানো যায়, এনসিআর এত ভাবে সাজানো যায়, এনজন চকলেট এই এনসিআর এর কনসেপ্ট, আর এটা জেন ফ্যাক্টোরিয়াল কনসেপ্ট। তার মানে বোঝা যেতেছে এটা যদি কোডও আমি লিখতে বলি C++ কোড, আলটিমেটলি তুমি এনসিআর এর কনসেপ্টটা লিখবে, এন ফ্যাক্টোরিয়াল এর কনসেপ্টটা লিখবে। তার মানে দেখতে অনেকটা প্রোগ্রামিং রিলেটেড জিনিসপাতি মনে হইলেও ভিতরে কিন্তু আলটিমেটলি কি ম্যাথ, ভিতরে কি আলটিমেটলি ম্যাথ। এই জন্য আমরা বলতে পারি প্রবলেম মডেলিং এর ক্ষেত্রে আমরা কি করতে পারি, যে ম্যাথের কনসেপ্টটা সিপিতে লাগে বা প্রোগ্রামিং এ লাগে। আরেকটা রিজন হইতে পারে ম্যাথ কেন দরকার, সেটা হচ্ছে প্যাটার্ন রিকগনিশন, প্যাটার্নটাকে চিনা। বিশেষ করে এইটা সব থেকে বেশি কাজ করে কোথায় জানো, বেশি কাজ করে মেশিন লার্নিং, এইটাই সব থেকে বেশি মেশিন লার্নিং, মেশিন লার্নিং এ ডিপ লার্নিং এ এগুলো সব থেকে বেশি এটা কাজ করে। এটা এটা কি করে, কিছু একটা ইনপুট দিবা তুমি, একটা ইনপুট ধরো, ইনপুট এবং আউটপুটের মধ্যে এটা প্যাটার্নটা সে কিভাবে ফাইন্ড আউট করে। তো প্যাটার্নটা ফাইন্ড আউট করে যে মেশিন লার্নিং, সেটা হলো আনসুপারভাইজ মেশিন লার্নিং। তো এটা নিয়ে পরে তুমি জানবা। তো মেশিনে অ্যাকচুয়ালি কি করে, মেশিন যদি এটা এরকম হয়, ধরো এইটা একটা মেশিন, তো এই মেশিনে তুমি কিছু, এই মেশিনে কিছু তুমি ইনপুট দিবা, এই মেশিনে তুমি কিছু একটা কি দিবা, ইনপুট দিবা। হ্যালো।
সরি। আচ্ছা, সো আমরা কোন একটা মেশিনে যদি ইনপুট দেই, তো সে এই ইনপুটের মধ্যে সে কিছু একটা প্যাটার্ন খুঁজবে। ধরো এটাকে কি বলে, কোরিলেশন, রিলেশন খুঁজা সে একটা আউটপুট প্রেডিক্ট করবে। ঠিক আছে, তার মানে এটা একটা মেশিন বলতে পারি। এখানে বিভিন্ন ধরনের, তো এখানে আমরা গাণিতিক ফর্মুলা দিয়ে দিব। মেশিনের মধ্যে গাণিতিক ফর্মুলা থাকবে, বিভিন্ন ধরনের মেশিন লার্নিং আছে, সে বিভিন্ন গাণিতিক ফর্মুলা ইউজ করে সেই ইনপুট থেকে সে একটা আউটপুট প্রেডিক্ট করে। সো প্যাটার্নটা চিনতে হলে তার একটা গাণিতিক ফর্মুলা দেওয়া লাগবে। তার মানে সে কি করবে, এই মেশিন লার্নিং মডেলের মেশিনটা এই ইনপুট থেকে সে একটা ফর্মুলা জেনারেট করবে। ঠিক আছে, ফর্মুলা জেনারেট করে সে একটা আউটপুট প্রেডিক্ট করবে। সো দ্যাটস এ, প্যাটার্নটাকে চিনতে হলে এখানে ম্যাথের ফর্মুলা লাগতেছে। ঠিক আছে, এখানে তার মানে অনেক সময় দেখা যায়, ধরো এরকম একটা আমি প্যাটার্ন লিখলাম, একদম সুন্দর চিনতে বুঝতে পারবা যে 1 3 5 7। তাহলে বলো তো পরের দুইটা নাম্বার কি হবে? এটা একটা তো ইনপুট, তো পরের নাম্বার গুলো কি হবে ইজিলি বোঝা যেতে গেলে বেজোড় সংখ্যা, পরের নাম্বারটা হবে 9, পরেরটা হবে 11, পরেরটা হবে 13, এরকম চলতে থাকে। তার মানে এখানে একটা প্যাটার্ন নাম্বার হইতেছে সবগুলো হচ্ছে বেজোড় সংখ্যা। ঠিক তেমনি আরেকটা প্যাটার্ন দিলাম 0 0 0 0, ওকে 0 1 1 2 3। তাহলে পরের নাম্বার গুলো কি হবে? পরের নাম্বার গুলো কি হবে? প্রথম, তার মানে দেখো এই দুইটা, এটাতে এটাতে ঘটনা কি হয়, এই দুইটা নাম্বার যোগ করলে তার পরেরটা পাইতেছি, এই দুইটা নাম্বার যোগ করলে তার পরেরটা পাইতেছি, এই দুইটা নাম্বার যোগ করলে তার পরেরটা পাইতেছি। তাহলে অ্যাকচুয়ালি এটার প্যাটার্নটা কি? এটার প্যাটার্নটা হচ্ছে ফিবোনাক্সি। তার মানে ওকে, তার মানে জিনিসটা কি দাঁড়াইলো, একটা প্যাটার্ন সে ফলো করতেছে। ইনপুট দেখে, ইনপুট দেখে সেইখান থেকে একটা প্যাটার্ন ফাইন্ড আউট করতেছে। ঠিক আছে, একটা মিনিট। তাহলে সে একটা ইনপুট থেকে সে একটা প্যাটার্নটাকে ফাইন্ড আউট করে সে একটা কি দিতেছে, আউটপুট দিতেছে। তার মানে এখানে একটা ফর্মুলা ইউজ করতেছে। এখানে ম্যাথের কোন ফর্মুলা ইউজ করতেছে? ম্যাথের এই ফর্মুলা ইউজ করতেছে যে পাশাপাশি যে আগের দুইটা নাম্বারে সামেশন করতেছে, সে পরের নাম্বারটাকে প্রেডিক্ট করতেছে। তার মানে এখানে ম্যাথের ফর্মুলা, তার মানে এখানে প্যাটার্নটা হচ্ছে এরকম, আগের দুইটা নাম্বারকে সে যোগ করে পরের নাম্বারে, আগের দুইটা নাম্বার সে যোগ করে পরের নাম্বার স্টোর করতেছে, আগের দুইটা নাম্বারকে যোগ করে পরের নাম্বারে স্টোর করতেছে। তো এইখানেও কিন্তু ম্যাথের প্যাটার্ন জিনিসটা কাজে লাগতেছে বা প্যাটার্ন চিনতেছে। তো এখানে এটার এক্সাম্পল হিসেবে দিতে পারি আমরা, ধরো এটার এক্সাম্পল হিসেবে দিতে পারি ফিবোনাকি নাম্বার। তো ফিবোনাকি সিরিজ বলতে পারি, এটা তোমরা অলরেডি অনেক কোড করছো। এখানে আলটিমেটলি প্যাটার্নটাই, আরো কিছু হচ্ছে পেরিটি। ঠিক আছে, এটা গেম থিওরিতে বেশিরভাগ লাগে গ্রিড ভিত্তিক, মানে এটা বেসিক্যালি জোর বিজোর হওয়ার উপর ডিপেন্ড করে আর কি। পেরিটি যদি জোর হয় তাহলে তার পেরিটি বিট কত? 1, সরি 0। আর যদি বেজোর হয় পেরিটি বিট কত? 1। ডিএলডি তে এগুলো পড়ার কথা। ওকে, আরেকটা আছে ধরো সাইক্লিক, চাক্রিক কোন প্যাটার্ন, সাইক্লিক প্যাটার্ন মানে ঘুরে ফিরি বটার তলা, আমি যেটা কই সাইক্লিক প্যাটার্ন, এরকম যদি ঘুরে ফিরে আগের জায়গায় চলে আসে। তো এই ধরনের জিনিসপাতির ক্ষেত্রে কি হয় যে আমরা ইনপুটের মধ্যে সে একটা প্যাটার্ন খুঁজে ওই প্যাটার্নের উপর ডিপেন্ড করে সে একটা ফর্মুলা দাঁড় করায়, ফর্মুলা থেকে সে ইনপুট দেয়, দেন একটা আউটপুট। ঠিক আছে, দেন ইনপুট দেয়, দেন হচ্ছে আউটপুট পায়। আচ্ছা, এইটার প্যাটার্ন রিকগনিশনের সাথে একটা সুন্দর একটা এক্সাম্পল দেয় যেটা কোডিং এ লাগবে, অনেকে করছে। আমার কয়েকদিন আগে স্বাধীন একটা প্রবলেম এরকম দিছে যে এরকম যে একটু 81 পাওয়ার হচ্ছে এন, 81 পাওয়ার হচ্ছে এন। এখন এন এর মান সে বলছে 1 থেকে শুরু করে 2 টু দি পাওয়ার 60 পর্যন্ত। এখানে বলছে এইটার লাস্ট ডিজিট কত? এটা প্রবলেম বলতে পারবা যে 81 টু দি পাওয়ার এন, এখন এন এর মানটা হবে 1 থেকে শুরু করে 2 টু দি পাওয়ার 60 পর্যন্ত, এবং এইটার এই বলছে এই টোটাল নাম্বারের লাস্ট ডিজিট কত। তো এন এর মান যদি আমরা 1 ধরি, 81 টু দি পাওয়ার এন এর মান ধরি 1 ধরি, তাহলে আসে 81। এটা লাস্ট ডিজিট কত? 1। 81 পাওয়ার যদি এখন 2 ধরি, তাহলে এটার নাম্বার কত আসে রে? এটা ক্যালকুলেটার একটু চাপ মেরে দেই তো। তো 81 ইন্টু
81 ইন্টু বা 81 মাল্টিপ্লাই 81, মানে 81 স্কোয়ার আর কি। এটা ভ্যালু কত আসে ক্যালকুলেটারে করলে কত আসে? 81 81 ইন্টু এক্স, তো আসে 6561, তার মানে লাস্টে 1। আবার যদি 81 দিই, 81 রে যদি আবার কিউব করি, তাহলে এটার ভ্যালু কত আসে? তার মানে কেমনে কাজ করে, 81 আবার যদি কিউব করি, তাহলে এটার ভ্যালু আসতেছে 531441। তাহলে কি একটা প্যাটার্ন তোমরা চেক করতেছো যে 81 রে তুমি একবার কিউব করছো, মানে এন এর মানে একবার 1 ধরছো, এন এর মানে একবার 2 ধরছো, এন এর মানে একবার 3 ধরছো, লাস্ট ডিজিট কত আসে? লাস্ট ডিজিট কত আসে? লাস্ট ডিজিট 1 আসে। তাহলে এটার আনসার কত হবে? এক লাইনে আনসার, এটার আনসার কত আসবে? এটার আনসার কত আসবে? 1। এটা কোড ফোর্সেসের বা খুবই একটা কমন প্রবলেম। আর এই প্রবলেমটা আমি তোমাদের দিন নে তো অন্য একটা টার্ম সো এটা হয়তো কি না, আচ্ছা এইরকম মেবি সেম প্রবলেমেই। ওকে, আচ্ছা কোনো কোয়েশ্চেন আছে নাকি? এন মাইনাস ওয়ান, এন মাইনাস মানে কোয়েশ্চেনটা কি বলতেছো তুমি? ওকে, রিপিট বলতে তোমারে একটা নাম্বার দিব, ধর একটা সংখ্যা আছে, একটা সংখ্যা হচ্ছে 81, 81 পাওয়ার হচ্ছে এন, তাহলে এটা একটা নাম্বার, এই নাম্বারের বলছে লাস্ট ডিজিট কত। এখানে এই যে এন, যেটা এন এর মান শুরু হবে 1 থেকে 2 টু দি পাওয়ার 60 পর্যন্ত। তার মানে আমি চেক করছি 81 পাওয়ার যদি আমরা 1 দেই, সেটা আসে 81, লাস্ট ডিজিট কত 1, লাস্ট ডিজিট কত 1। 81 পাওয়ার যদি 2 দেই, সেটা কত আসছে? এখানে করছিলাম আমরা, সেটা হচ্ছে 65 61। তার মানে এখানে আসছে কত? 65 61, লাস্ট ডিজিট 1। 81 পাওয়ার যদি 3 দেই, এটা হচ্ছে 15 53 144 1, 53 144 দেন হচ্ছে 1। তাহলে এখানে লাস্ট ডিজিট হতো। এখন তুমি 81 পাওয়ার যতই নাও, 81 পাওয়ার তুমি যতই নাও 6 7, তুমি যতই নাও দেখবে লাস্ট ডিজিট কত আসবে? 1 আসবে। লাস্ট ডিজিট কত আসবে? 1 আসবে। তাহলে এটার আনসার কত? এই প্রবলেমের আনসার কত? এই প্রবলেমের আনসার হচ্ছে 1। এই প্রবলেমের আনসার হচ্ছে কত? 1। সো এরকম একটা প্রবলেম থাকতে পারে, তো এটা মাথায় রাখবো। এই ধরনের প্যাটার্ন থাকলে এরকম 4-5টাকে তুমি নিবা, দেখো একটা প্যাটার্ন পেয়ে যাইতেছো। সো এইটা এই জন্যই আমাদের ম্যাথের ফর্মুলা বা ম্যাথের এই জিনিসগুলা দরকার, এগুলাকে বলা সাইক্লিক প্যাটার্ন। ঠিক আছে, সাইক্লিক প্যাটার্ন। ঠিক আছে, সাইক্লিক প্যাটার্ন। যেমন 2 এর পাওয়ার, এই প্রবলেমটা যদি এরকম দেই, 2 এর পাওয়ার এন, 2 এর পাওয়ার এন, এন এর মান শুরু হবে 1 থেকে ধরো 10 টু দি পাওয়ার 5 পর্যন্ত কিছু একটা দিলাম, তাহলে এইটার লাস্ট ডিজিট কত? সেম প্রবলেম। তোমরা দেখো 2 এর পাওয়ার 1 দিলে 2, লাস্ট ডিজিট 2। 2 এর পাওয়ার 2 এর পাওয়ার 2 দিলে কত আসতেছে? 4, লাস্ট ডিজিট না সরি। ধরো কৃষকের প্যাটার্নটা বার করি, এই সংখ্যাটা কত? 2 এর পাওয়ার 3 দিলে 8, 2 এর পাওয়ার 4 দিলে 16। ঠিক আছে, 2 এর পাওয়ার দিলে কত? 16। তার মানে দেখো তো 2 এর পাওয়ার যদি 5 দেই 32, 2 এর পাওয়ার যদি 6 দেই কত হয়? 2 এর পাওয়ার 6 দিলে কত? 72 মনে হয়। 2 টু দি পাওয়ার 16 ভুলে গেলাম। 2 টু দি পাওয়ার 6, 2 টু দি পাওয়ার 6 হচ্ছে 64, 64। 2 টু দি পাওয়ার 6 হচ্ছে 64। 2 টু দি পাওয়ার 7, তো 2 টু দি পাওয়ার 7 180। দেখো এই নাম্বার গুলার তুমি যদি ডিজিট গুলা চেক করো, 2 4 2, আরেকটা ছিল না, এই যে 6 8, এই 4টা সংখ্যার মধ্যে সীমাবদ্ধ, মানে বারবার রিপিট হইতেছে। দেখো 2 4 8 6, আবার কত? 2 4, পরেরটা কত হবে? 8 6। তার মানে 2 4 8 6, এই সংখ্যাটা বারবার কি হইতেছে? রিপিট হইতেছে। তার মানে তার মধ্যে একটা প্যাটার্ন কি? তার মানে 2 এর পাওয়ার যতই নেও না কেন, এই 2 4 6 8 সংখ্যাটা বারবার কি হবে? রিপিট হবে, বারবার কি হবে? রিপিট হবে। তার মানে এই যে প্যাটার্নটা করতেছো, সেই দুটো ম্যাথের একটা কি ফর্মুলা, ম্যাথের একটা কি ফর্মুলা। সো এই জন্য আমাদের ম্যাথ, কম্পিটিটিভ প্রোগ্রামিং ম্যাথ অনেক দরকার। ক্লিয়ার? আর আরেকটা জিনিস হচ্ছে কেন আরো ম্যাথ দরকার, সেটা হচ্ছে আমাদের ফাউন্ডেশন কোর জিনিসপাতি জানার জন্য, মানে মোস্ট
মোস্ট মেইন অ্যালগরিদম গুলা জানার জন্য আমাদের কি ম্যাথ দরকার। তোমরা গ্রাফের যত ম্যাথ করছো সব তো ম্যাথ ক্যালকুলেশন। হ্যাঁ, গ্রাফের যত ম্যাথ করছো বা ডিএসএ তে যত গ্রাফ করছো, করছো, এটাকে কি বলে ডাইনামিক সবই তো ম্যাথ ম্যাথ ক্যালকুলেশন। সো কোর কনসেপ্টের মধ্যে কি কি থাকতে পারে? নাম্বার থিওরি, যেটা আমরা এই সিরিজে শুরু করছি, ঠিক আছে? নাম্বার থিওরি, এটা দেখে অনেকে হায়াতস করে। তো নাম্বার থিওরিতে বেসিক্যালি কি থাকে? মনে আছে কোনো কোনো দুইটা সংখ্যার লসাগু বের করা, কোনো দুইটা সংখ্যার গসাগু বের করা, কোনো একটা নাম্বারের ডিভাইজর বের করা, এগুলো কিন্তু ম্যাথের ফর্মুলা দিয়ে করতে হয়, ঠিক আছে? দেন আরো কি আছে? কোনো একটা জিনিসের পাওয়ার বের করা, লগ লগ বের করা, হ্যাঁ, আরো অনেকগুলা প্রবলেম আছে। দেন প্রবাবিলিটি বের করা, প্রবাবিলিটি বের করা, ঠিক আছে? আরো অনেকগুলো আছে, জিওমেট্রির বিভিন্ন কনসেপ্ট। এগুলা কিন্তু সলভ করতে হলে আমাদের এই ম্যাথের কনসেপ্ট লাগবে। সো কোর অ্যালগরিদম গুলো সলভ, যে জিওমেট্রির কনসেপ্ট কোনটা, ওই যে শর্টেস্ট পাথের, শর্টেস্ট পাথ রিলেটেড যে গ্রাফ অ্যালগরিদম গুলো আছে বা বিএফএ ডিএফএস আছে, সেগুলো বেসিক্যালি জিওমেট্রিক কনসেপ্ট দিয়ে করতে হয়। তো জিওমেট্রিক কনসেপ্ট ছাড়া, ম্যাথের কনসেপ্ট ছাড়া কিন্তু অ্যালগরিদমই পসিবল না। সো দ্যাটস আমাদের একটা ম্যাথের হিসাব নিকাশের জন্য সো ম্যাথ লাগবে, ঠিক আছে? সো ম্যাথ নিয়ে যাদের একটু দুর্বলতা আছে, প্রবাবিলিটি নিয়ে দুর্বলতা আছে, পটকায় যাবা। প্রবাবিলিটি যদি না পারো, মেশিন লার্নিং অ্যালগরিদম পারবে না, কারণ মেশিন লার্নিং অনেকগুলো অ্যালগরিদম প্রবাবিলিটির উপর ডিপেন্ড করে কাজ করে, ঠিক আছে? মেশিন লার্নিং এর অনেক অ্যালগরিদম প্রবাবিলিটির উপর ডিপেন্ড করে কাজ করে। তো আরেকটা আছে স্ট্যাটিস্টিক্স, ঠিক আছে? এটা স্ট্যাটিস্টিক্স তো সম্পূর্ণটা মেশিন লার্নিং। যে স্ট্যাটিস্টিক্স এ প্রবলেম এবং প্রবাবিলিটিতে প্রবলেম, এই মেশিন লার্নিং এ মারা খাইবে, এটা শিওর থাকো। তো এই কনসেপ্ট গুলো লাগবে। আর একটা লাগবে লিনিয়ার অ্যালজেব্রা। লিনিয়ার, এই যেগুলো সবকিছু লিনিয়ার অ্যালজেব্রা, অ্যালজেব্রা। তো এই কনসেপ্ট গুলো ম্যাথের কনসেপ্ট, এগুলো প্রোগ্রামিং এ মাস্ট লাগে। বলতে পারো ম্যাথ ছাড়া প্রোগ্রামিং অচল। সো যে ম্যাথে ভালো, সে প্রোগ্রামিং অটোমেটিক্যালি ভালো হয়ে যায়, কারণ তার এই যে শর্টেস্ট পাথ বলো, প্রবাবিলিটি বলো, লগের বলো, হ্যাঁ, এলসিএম, জিসিডি, ডিভাইসর, প্রাইম, আরো অনেকগুলো ম্যাথের কনসেপ্ট আছে, লিনিয়ার অ্যালজেব্রা। সেগুলো সম্পর্কে যার যত বেশি ক্লিয়ার আইডিয়া থাকবে, সে তত বেশি প্রোগ্রামিং এ পারফরমেন্স দিবে, তার পারফরমেন্স প্রোগ্রামিং এ তত বেটার হবে। সো এগুলো হচ্ছে বেসিক জিনিস। এই জন্য দেখবা, তুমি এটা ফলো করে দেখো। আমি মাস্ট ফলো করছি। আমার যে ফ্রেন্ডটা ম্যাথের টপ, সে কিন্তু প্রোগ্রামিং এ টপ, সে কিন্তু প্রোগ্রামিং এ কি হয়ে যায়, টপ হয়ে যায়। এটা কনফার্ম, আমার নিজের চোখে দেখা। ম্যাথ যে পারে না, সে কোনো সাবজেক্টই পারে না। আমি কেউ ছোট করো না, বাট অ্যাকচুয়ালি ট্রু। প্রোগ্রামিং এর সবগুলো সাবজেক্টে ম্যাথ, ম্যাথ তুমি যত বেশি পারবা, প্রোগ্রামিং তোমার লাগে তত সহজ। আর যে ম্যাথের কনসেপ্ট ক্লিয়ার নাই, অনেকে দেখবেন 9-10 বাচ্চা ম্যাথ পড়াইতে পারে না, নিয়ে কি প্রোগ্রামিং করবো রে ভাই? যার মধ্যে প্রবাবিলিটির কোনো আইডিয়া নাই, যার মধ্যে সে ডিভাইসের জিনিসটা কি বুঝে না। তোমাদের একটা টাস্ক দেই, কো প্রাইম, এটা কি নাম শুনছো কখনো? কো প্রাইম, এটা কি নাম শুনছো? এটা বাংলা নাম হচ্ছে সহমৌলিক। তো এটা হচ্ছে ক্লাস, আমি লাস্ট পড়ছিলাম, আমার মনে আছে ক্লাস 3-তে, ক্লাস 3-তে এটা আমি পড়ছিলাম। সহমৌলিক, দুইটা সংখ্যা সহমৌলিক হবে কিনা, যেমন 3 এবং 5, এটা সহমৌলিক হবে কিনা। তো আমরা 3-এর ডিভাইসের বা কথা 1 এবং 3, 5-এর ডিভাইসের বা কথা 1 এবং 5, এদের মধ্যে কমন কে? এদের মধ্যে কমন শুধুমাত্র 1, দ্যাটস তারা হচ্ছে কোপ্রাইম, দ্যাটস তারা হচ্ছে কোপ্রাইম। শুধুমাত্র কমন 1 হবে, মানে 1 কমন ডিভাইসর, এটাকে বলবো কমন ডিভাইসর। তো কমন ডিভাইসর যদি 1 হয়, তাহলে তাদের দুইটা নাম্বার হবে কোপ্রাইম, নাইলে কোপ্রাইম হবে না। যেমন 2 এবং ধরো কত, 2 এবং 4 অথবা 6, এগুলো কি কোপ্রাইম হবে? 2 এর কত, 1 এবং 2, 4-এর কত, 1, 2, 4, 6-এর কত, 1, 2, 3, 6। তার মানে দেখো, এখানে কমন 2, এখানে কমন 2, তাহলে 2 আর 6 প্রোপাইম হবে না, কারণ 1 তো আছে, বাট আরেকটা কমন চলে আসতে হবে না। 2 এবং 4 কি হবে? 2 এবং 4ও হবে না। 4 এবং 6 কি হবে? 4 এবং 6 হবে না, তার মানে এই নাম্বার গুলো প্রোপাইম না। সো এইটা অনেকে জানে না, তাহলে ম্যাথের এটা কি পারবে? প্রোপাইম ওয়ার্ড দেখলে তো ডরাইবো। সো এই জিনিসগুলো তোমরা একটু নোট করো, কাটাকাটি করবে, ওকে? সো নাম্বার থিওরি এই কনসেপ্ট গুলো লাগে, জিসিডি এলসিএম ও লাগে। আর একটা হচ্ছে ধরো আমাদের স্ট্রিক্ট লাইনের কনসেপ্ট লাগে, স্ট্রিক্ট লাইন, স্ট্রিক্ট লাইন সরলরেখা, এইচএসসি তে পড়ছো যে দুইটা পয়েন্টের মধ্যবর্তী দূরত্ব। দুইটা পয়েন্টের, এটা যদি x1 পয়েন্ট এবং y1 পয়েন্ট হয়, আর এটা যদি হয় x2 পয়েন্ট আর y2 পয়েন্ট, তাহলে এদের মধ্যবর্তী দূরত্ব কত? এটা x2 মাইনাস x1, এটাকে বলে ইউক্লিডিয়ান দূরত্ব, y2 মাইনাস y1 হোল স্কয়ার, এটা লাগে।
এটা লাগে, বুঝাইতে পারছিস? এটা লাগে। আরো কিছু প্রবলেম আছে, যেমন হচ্ছে কাউন্টিং প্রবলেম, কতভাবে সাজানো যায়, কতভাবে বর্ণনা করা যায়, ঠিক আছে? বহুভুজের এরপরে জ্যামিতিক কিছু কনসেপ্ট আছে, প্রবাবিলিটি তো আমি বললামই। তো এই ধরনের প্রবলেম গুলো কিন্তু ম্যাথের কোর জিনিসপাতি, অ্যালগোরিদম ডিজাইন করতে গেলে ম্যাথের এই জিনিসপাতি গুলো মাস্ট লাগে। তো যাদের বেসিক নলেজ নাই, পটকায় যাওয়া, ঠিক আছে? আর একটা কিছু আছে লজিক্যাল থিঙ্কিং। লজিক্যাল থিঙ্কিং কোনগুলা? ওই যে বুলিয়ান লজিক্যাল থিঙ্কিং, এটা লাগে, ঠিক আছে? লজিক্যাল থিঙ্কিং বা বলতে পারো কিছু একটা তুমি ডেভেলপ করে ফেললা, কিছু একটা তুমি ডেভেলপ করে ফেললা। তো ডেভেলপিং দ্য লজিক্যাল রিজন এন্ড প্রিসিশন, কিছু একটা ডেভেলপ করলা, যুক্তি দেওয়া আর কি। তো এই যুক্তি দেওয়ার জন্য তোমার কি লাগবে? এই যুক্তি দেওয়ার জন্য ওই যে এটাকে বেসিক্যালি কি বলা হয়, যে বুলিয়ান জিনিসপাতি লাগবে, বুলিয়ান এলজেব্রা। এই বুলিয়ান এলজেব্রা কনসেপ্ট লাগবে। তো যে বুলিয়ান এলজেব্রা বুঝে না তাহলে তো সমস্যা। নির্ভুলতা যাচাই করার জন্য, ডিবাগিং করার জন্য, ডিবাগ করা বুঝো, যে তুমি যুক্তি তর্কের মাধ্যমে তার কোডটাকে ডিবাগ ডিবাগ করবা, বুঝবা এখানে কি ভুল করছে কি শুদ্ধ হয়েছে, ঠিক আছে? আরো বিভিন্ন জিনিসটা আছে, এই কথাটা অনেক জায়গার মধ্যে পাইবা, যে এজ কেস, এজ কেস, এজ কেস খুব ইম্পর্টেন্ট, বা এটাকে বলতে পারো বেস্ট কেস। এজ কেস বা বেস্ট কেস জিনিসটা কি? এজ কেস বা বেস্ট বেস্ট কেস জিনিসটা কি? ধরো 1 2 3 4 5 6 একটা নাম্বার আছে, এখান থেকে তুমি কোন একটা নাম্বার ফাইন্ড করো, ধরো ফাইন্ড করো 1 কে, 1 প্রথমে পেয়ে গেছো, 1 প্রথমে পেয়ে গেছো, তাহলে এটা কি দ্য বেস্ট কেস। আর এজ কেস হচ্ছে বলতে পারো যে যে কোনাকুনি মানে ব্যতিক্রম কিছু রুলস, ব্যতিক্রম, যে ব্যতিক্রম কিছু রুলস, যে এই রুলস গুলোকে তোমাকে আলাদাভাবে হ্যান্ডেল করতে হবে। ব্যতিক্রম রুলস বলতে কি, যে ধরো ফ্যাক্টোরিয়াল যদি আমরা বের করি, জিরো ফ্যাক্টোরিয়াল ভ্যালু কত? জিরো ফ্যাক্টোরিয়াল ভ্যালু কত রে? নাই, জিরো ফ্যাক্টোরিয়াল, জিরো ফ্যাক্টোরিয়াল ভ্যালু কিন্তু 1, এটা কিন্তু একটা জিরো ফ্যাক্টোরিয়াল ভ্যালু হচ্ছে 1, এটা হচ্ছে একটা ব্যতিক্রম রুলস। তার মানে কোন একটা নাম্বারে যদি তুমি জিরো দেও তাহলে তার আনসার হবে মানে 1, তাহলে এটাকে বলা হয় এজ কেস। এই কেসটাকে তোমার আলাদা হ্যান্ডেল করতে হয়। তুমি একটা কোনো নাম্বার ইনপুট দেবে, এই নাম্বারটা যদি জিরো হয় অথবা এই নাম্বারটা যদি 1 হয়, তাহলে তুমি তার আনসার কত বলবা, ফ্যাক্টোরিয়াল কত বলবা, তার ফ্যাক্টোরিয়াল বলবা 1, 1। এখন তুমি যদি কোনো একটা ভ্যালু মাইনাস দাও, মাইনাস তো ফ্যাক্টোরিয়াল নাই, তুমি দেখো তো -2 কত সমান কত, -2 বা -2 ফ্যাক্টোরিয়াল, এটা কোনো ভ্যালু আছে কিনা, -2 এর এটা আর একটা আছে কি নেগেটিভ, -2 ফ্যাক্টোরিয়াল দিকে তো কত আসে, -2, -2 ফ্যাক্টোরিয়াল সমান কত, 2 আসে, মানে -2 আসে। তার মানে -n ফ্যাক্টোরিয়াল মানে আনসার কত আসবে, n আসবে, -n আসবে, ঠিক আছে? -n ফ্যাক্টোরিয়াল মানে আনসার কত আসবে, -n আসবে। তার মানে আমি এখানে লজিক কি বলতে পারি, আমি লজিক বলতে পারি তুমি যদি কোনো একটা নাম্বার জিরো থেকে ছোট দেও, তুমি আনসার কত করবে, -n, বা -n না, বেসিক্যালি n এর মান তো নেগেটিভ হইতে পারে, তার মানে nটাকে রিটার্ন করবা। তুমি যদি n এর মান জিরো দেও অথবা তুমি যদি n এর মান 1 দেও, তাহলে তুমি রিটার্ন করবা কত, 1। তাহলে এই দুইটাকে বলা হবে ফ্যাক্টোরিয়ালের জন্য এজ কেস। বাকিগুলা কিন্তু ওইভাবে ক্যালকুলেশন করে বের করতে হয়। n এর মান যদি ধরো 2 দেই, তাহলে এর ফ্যাক্টোরিয়াল কত, 2 × 1 সমান হচ্ছে 2। n এর মান যদি 3 দেই, তাহলে 3 ফ্যাক্টোরিয়াল কত, আনসার কত, 3 × 2 × 1। n এর মান যদি 4 দেই, তাহলে এটা 4 × 2 × 3, 4 × 3 × 2 × কত, 1। সো এইভাবে বাকিগুলা বের করতে, তাহলে এই দুইটার জন্য আমার কি করা লাগবে, এই দুইটার জন্য আমার আলাদাভাবে জিনিসপাতিগুলো কি করা লাগবে, হ্যান্ডেল করা লাগবে, উচ্চ হিসাব। সো দ্যাটস ওয়াই আমাদের এই লজিক্যাল জিনিসপাতিগুলা, হ্যাঁ, এজ কেস গুলা সামলানোর লাগে আর কি, লজিক্যালি হ্যান্ডেল করা লাগে। তো এই সকল কারণে বেসিক্যালি আমাদের ম্যাথের দরকার। ক্লিয়ার? সো এই আমরা ফার্স্ট জিনিসটা শেষ করে ফেললাম, যে আমাদের কম্পিটিটিভ প্রোগ্রামিং এ ম্যাথ জিনিসটা কেন দরকার, যে হোয়াই ম্যাথ ইন কম্পিটিটিভ প্রোগ্রামিং। সো এতটুকু পর্যন্ত যদি কারো কোনো কোয়েশন থাকে ধৈর্য সহকারে সো কইতে পারো, যে কয়জন আসো। অনেক কিছু কইলাম, আশা করি কিছু জিনিস তোমরা নোট করে এগুলো ইন ফিউচার কাজে লাগবে, যারা সিপি করো বা করবা ইন ফিউচার, সব জায়গাতে কাজে লাগবে। আর কোনো কোয়েশন ভাই যদি মাঝে না মাঝে থাকে, হ্যাঁ, মানে ভাই ওই তো লাগবো মার্ক। আর ওই 9 10 11 12 ও ম্যাথ গুলো তো মনে হয় অত বেশি লাগবো, ওই যে বিন্যাস সমাবেশ, বেসিক বেসিক লাগবে, তারপর বেসিক লাগবে।
এগুলা লাগবে বলতে তুমি সব ম্যাথ করবে না ভাই, জাস্ট জিনিসটা কি সেটা তো জানতে। বিন্যাস সমবায় জিনিসটা কি, প্রবাবিলিটি জিনিসটা কি, প্রোপ্রাইম জিনিসটা কি, প্রাইম ফ্যাক্টরাইজেশন জিনিসটা কি, ডিভাইজর জিনিসটা কি, ডিভাইজর জিনিসটা কি, এগুলা তো তোমার লাগবে। এই জাস্ট জাস্ট জিনিসটা কি এটা তুমি একটু সার্চ করে করে জানো, তাইলেই হয়ে যাবে মোটামুটি। বুঝছো, কারণ এত এখন তো এআই আছে বর্তমানে, সার্চ করলেই হয়ে যায়। ঠিক আছে, তো এই ছিল আমাদের ম্যাথের ফার্স্ট, আজকের লেকচারে ফার্স্ট টপিক আমরা কভার করলাম। সো এখন যে টপিকটা কভার করব সেটা হচ্ছে এই যে এটা, ডাটা টাইপ এন্ড প্রিসিশন। এটা সব থেকে ইম্পর্টেন্ট। প্রোগ্রামিং এ তোমরা ডাটা টাইপ অলরেডি পড়ছো, প্রিসিশন নিয়ে পড়ছো। তো এইটা অনেকে ভুল করে, কিছু কিছু জায়গায় ভুল হয়ে যায়। So, আমরা প্রোগ্রামিং এ বিভিন্ন ধরনের ডাটা টাইপ নিয়ে কাজ করি। তো সিতে যে ডাটা টাইপ গুলা, সিতে যে ডাটা টাইপ এগুলা কি কি? একটা হচ্ছে ইন্টিজার টাইপের ডাটা টাইপ, ক্যারেক্টার টাইপের ডাটা টাইপ, একটা কি টাইপের ডাটা টাইপ রে, ফ্লোট টাইপের ডাটা টাইপ, আর একটা হচ্ছে ডাবল টাইপের ডাটা টাইপ, ইউবিএল এর ডাবল। এগুলো হচ্ছে প্রিমিটিভ ডাটা টাইপ। ওকে, সো সিতে ইউজ করা হয়। তো ইন্টিজারের সাথে আরেকটা ডাটা টাইপ, সেটা হচ্ছে লং লং ইন্টিজার বা লং লং ইন্টিজার। ওকে ফাইন, ডাবল এগুলাই, দ্যাটস ইট। এগুলো বেসিক্যালি ইউজ করি আমরা। যেমন ইন্টিজারটা, এই যে ইন্টিজার ইউজ করি আমরা পূর্ণ সংখ্যার জন্য, প্লট ইউজ করে, ডাবল ইউজ করি দশমিক সংখ্যার জন্য, আর ক্যারেক্টার ইউজ করে আমরা ক্যারেক্টার ইনপুট নেওয়ার জন্য। তার মানে যখন আমরা এই জিনিসটা নিব তখন সেটা ইউজ করবো। তো এখানে একটা ব্যাপার স্যাপার আছে, ফ্লট এবং ডাবল দুইটাই কিন্তু দশমিক সংখ্যার জন্য, কখন কোনটা ইউজ করলো। তখন এইটা আবার কাহিনী আছে, এই যে ডাটা টাইপ গুলোর আবার মেমোরির একটা ব্যাপার স্যাপার আছে, কোন ডাটা টাইপে কতটুকু মেমোরি ইউজ করে। কারণ যে তুমি একটা প্রোগ্রাম লিখবা, কোড লিখবা, তুমি যে একটা প্রোগ্রাম লিখবা, কোড লিখবা, এই কোডটা কতটুকু জায়গা দখল করবে সেটার একটা ব্যাপার স্যাপার আছে। ঠিক আছে, আরো কোনো কোয়েশ্চন থাকলে ডিরেক্টলি অনলাইন করে কইও। আচ্ছা, তার মানে এখানে একটা মেমোরি ব্যাপার স্যাপার আছে, দেখা লাগবে। সো এই জন্য আমাদের ডাটা টাইপ পড়তে হবে। ফার্স্টের ডাটা টাইপে যদি আমরা ইন্টিজার ডাটা টাইপ নিয়ে একটু ডিসকাস করি, তো ইন্টিজার কোনগুলা, ইন্টিজার এখানে কোনগুলা, ইন্টিজার বাংলা কথায় যদি আমি বলি সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা। এখন পূর্ণ সংখ্যার মধ্যে ভাই -1, -2, 0, 1, 2 এরকম হইতে পারে। তার মানে নেগেটিভ পজিটিভ হইতে পারে, নেগেটিভ হইতে পারে, 0 হইতে পারে, এবং পজিটিভ নাম্বার হইতে পারে পূর্ণ সংখ্যার মধ্যে। এখন এখানে এই যে ইন্টিজার নামে কোন একটা ভেরিয়েবল কতটুকু মেমোরি নেয়, সেটা হচ্ছে সাধারণত 4 বাইট। বাইট জিনিসটা কি, 1 বাইট, 1 বাইট মানে হচ্ছে 8 বিট। তাহলে 4 বাইট সমান কত বিট, 32 বিট। তো এটা একটা নর্মাল সিম্পল এক্সাম্পল হিসেবে দিতে পারি, আমাদের পিসির হিসাব। তো পিসিতে অনেক সময় লেখা থাকে 64 বিট, আবার 32 বিট। মানে আমার কম্পিউটারে হাইয়েস্ট 32 বিট ডাটা নিয়ে কাজ করতে পারবে যদি আমাদের এটা হয়, আর 64 হলে 64 বিট ডাটা নিয়ে কাজ করতে পারবে। বুঝছো কাহিনী? তো এই হইলে গিয়ে হিসাব ইন্টিজার এবং কি হয় লং লং ইন্টিজার বা সামথিং কিছুটা। তার মানে ইন্টিজার ইউজ করলে হাইয়েস্ট 32 বিট নিতে পারবে। এখান থেকে তুমি কেবিতে কি কত এমবি লাগবে সেটাও হিসাব করতে পারো। এটার একটা রেঞ্জ আছে, ঠিক আছে, এগুলোর একটা কি আছে, রেঞ্জ আছে। রেঞ্জ গুলো একটু মুখস্থ করতে, বুঝতে হয় অ্যাকচুয়ালি কোন রেঞ্জে আমি ইন্টিজার ইউজ করবো। তো এইটা অনেকে বুঝে না, শেষে গিয়ে কি হয়, মেমোরি লিমিট এক্সিস্ট খায়। তো এটা রেঞ্জ হচ্ছে, একটা নাম্বার লিখি, সেটা হচ্ছে 2 থেকে 147483648, এই একটা নাম্বার। এই নাম্বার থেকে এটা পজিটিভ নাম্বার, 2 14748364647 পর্যন্ত। এই রেঞ্জ পর্যন্ত কি করতে পারে, ইন্টিজারে স্টোর করতে পারে। এইটা একটু সুন্দর করে লিখি, ইন্টিজারে স্টোর করতে পারে। তো এইটা সহজ, এটা যদি আমি একটা সহজ মানে সহজ কথা মানে জিনিসটাকে লিখি যে কত সাইজ, সেটা হচ্ছে একদম সহজ যদি লিখি, সেটা হচ্ছে প্রায়
2 ইন্টু 10 টু দি পাওয়ার 9 থেকে শুরু করে প্লাস 2 ইন্টু 10 টু দি পাওয়ার 9 পর্যন্ত ইন্টিজারে রাখতে পারি। তার মানে ওই যে কনস্ট্যান্ট আমরা এটা দেবো, তার মানে এইরকম যদি পাই 10 টু দি পাওয়ার 9 10 টু দি পাওয়ার 9, তার মানে বুঝতে পারবো যে একটা ভেরিয়েবল 10 টু দি পাওয়ার 9 এরকম যদি দেখে তাহলে তাকে আমরা ইন্টিজারে রাখতে পারবো, ইন্টিজারে রাখতে পারবো। এটা হচ্ছে সহজে অ্যাপ্রক্সিমেট ভ্যালু আর কি, সহজে মনে রাখার জন্য, ঠিক আছে। তবে নিশ্চিতভাবে বলা যায়, ঠিক আছে, জানা যায় যে ভেরিয়েবল এই মান এই রেঞ্জের মধ্যে থাকবে, এটার দ্বারা এটা বুঝে যায়, তখন তুমি এটা ইউজ করতে পারো। তো মাঝে মাঝে এটা বাইরেও চলে যায়, রেঞ্জের বাইরেও চলে যায়। মাঝে মাঝে ইন্টিজারের মানটা বা ভ্যালুটা, ধরো একটা নাম্বার নিলে এই নাম্বারটা হচ্ছে এরকম 2 ইন্টু 10 টু দি পাওয়ার 9, এটা ধরো n1 একটা নাম্বার, আর একটা নাম্বার দিলাম n2, এই নাম্বারটা 2 ইন্টু 10 টু দি পাওয়ার 9, মানে এই দুইটা নাম্বার তুমি যোগ করতেছো, n1 প্লাস n2 যোগ করতেছো। এখন আমাকে বলো এই দুইটা নাম্বার যোগ করলে এই নাম্বারটাকে তুমি ইন্টিজারের মধ্যে রাখতে পারবা? তখন কিন্তু ইন্টিজারের মধ্যে রাখতে পারো না। তখন যে জিনিসটা হয়, তখন যে জিনিসটা হচ্ছে ইন্টিজার ওভারফ্লো। তার মানে এই ইন্টিজার ওভারফ্লোটাকে আমাদের হ্যান্ডেল করা লাগবে। এই জন্য এই ইন্টিজার ওভারফ্লোকে হ্যান্ডেল করার জন্য ইন্টিজারের পরিবর্তে আরেকটা বড় ডাটা টাইপ আছে। এই বড় ডাটা টাইপ নাম হচ্ছে লং লং ইন্টিজার। এই লং লং ইন্টিজার বোঝা যাইতেছে, তার মানে ইন্টিজারে নিতে হবে 4 বাইট 32 বিট। এখন এটা একটু বেশি নিবে, তো এটাই নেই হচ্ছে 64 বিট। তার মানে টোটাল কয় বাইট নেই? 8 বাইট। 8 বাইট সমান হচ্ছে 64 বিট। এটা কি হয়, বড় সংখ্যাকে সে কি করতে পারে, বড় সংখ্যাকে সে কি করতে পারে, বড় সংখ্যাটাকে সে স্টোর করে রাখতে পারে, ঠিক আছে। এটা হচ্ছে বলতে পারো ইন্টিজার ওভারফ্লোকে ঠেকানোর জন্য আমরা নতুন একটা ডাটা টাইপ নিয়ে নিই। এটার রেঞ্জও কত? এটার রেঞ্জ অনেক বেশি, তোমরা রেঞ্জগুলো একটু খাতায় লিখে রাখো। এগুলো হচ্ছে 9 2 2 3, আমি দেখি দেখি এগুলো লিখতে স্যার কিছু না, 3 7 2 0 3 6 8 5 4 7 7 7 5 8 0 8, এইটা থেকে প্লাস 9 2 2 3 3 7 2 0 0 3 6 8 5 4 7 7 5 8 0 7। তো এইটা হচ্ছে এই রেঞ্জের মধ্যে থেকে আমরা সহজে কিভাবে মনে রাখবো, সহজে বা এরকম মনে রাখবো একদম সিম্পল ওয়েতে, যে -9 ইন্টু 10 টু দি পাওয়ার 18 থেকে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 18। তার মানে বোঝা যাইতেছে এই 10 টু দি পাওয়ার 18 রেঞ্জে যদি চলে যায় তাহলে ওই ভেরিয়েবলটাকে আমরা লং লং এর মধ্যে মনে রাখতে হবে। তার মানে এইটা হচ্ছে মেইন প্রিফিক্স, সাফিক্স বা সাফিক্স। তার মানে 10 টু দি পাওয়ার 18 যদি হয় তখন আমাদের লং লং এ নিতে হবে। ইন্টিজার যদি হয় হাইয়েস্ট আমরা রাখতে পারবো 10 টু দি পাওয়ার 9 পর্যন্ত। আর লং মানে 10 টু দি 9 এর থেকে যদি বড় হয় কোন একটা ভ্যালু, তখন আমাদের নিতে হবে লং 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 লং, ঠিক আছে, লং লং। এটা কি বুঝছো? এটা কখন কার্যকর হবে? আমাদের কনস্ট্যান্ট দেখতে হবে, ঠিক আছে। ওই যে কনস্ট্যান্টের কথা বলছিলাম, এইটা দেখে তোমাকে বুঝতে হবে ইন্টিজার নিবা না লং লং নিবা। যেমন আমরা যদি একটা এটা সিম্পল একটা উদাহরণ দিই, ইন্টিজার ওভারফ্লো আমরা দেখুন, সমস্যা নেই, কোড করে দেখুন। একটা এক্সাম্পল যদি দেই, ধরো তোমার প্রবলেমের মধ্যে, কন্টেস্টের প্রবলেম বা কিছু একটা প্রবলেমের মধ্যে তোমাকে একটা ব্যারিয়ার দিয়ে দিছে কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট বলছে তুমি যে নাম্বারটা ইনপুট নিবা এন এর মান 1 থেকে শুরু হবে, শুরু হয়ে কত পর্যন্ত যাবে, 2 ইন্টু 10 টু দি পাওয়ার 9 পর্যন্ত, 2 ইন্টু 10 টু দি পাওয়ার 9 পর্যন্ত। তার মানে বোঝা যেতেছে এই ভেরিয়েবলটাকে আমি ইন্টিজারে স্টোর করে রাখতে পারবো। এখন আরেকটা নাম্বার ধরে তোমাকে দিয়েছি, সেটা এম নাম্বার, সেটাও 2 ইন্টু 10 টু দি পাওয়ার 9 পর্যন্ত, বা 2 ইন্টু 10 টু দি 9 না, 2 ইন্টু 10 টু দি পাওয়ার ধরো আমি 5 দিলাম। তাহলে এইটা দেখে বোঝা যেতেছে এইটা আমি ইন্টিজারে কনভার্ট করতে পারবো। তো তোমাকে রেজাল্ট প্রিন্ট করতে হবে, রেজাল্ট প্রিন্ট করা লাগবে, রেজাল্ট প্রিন্ট করা লাগবে। রেজাল্টটা কি? রেজাল্টটা হচ্ছে এম আর এন এর গুণফল। এম এর হাইয়েস্ট মান কত হইতে পারে? 2 ইন্টু 10 টু দি 9, তার সাথে গুণ করা এই এম এর হাইয়েস্ট মান হইতে পারে 2 ইন্টু 10 টু দি 9। তো 2 আর 2 গুণ করলে 4, 10 টু দি 9 গুণ করলে কত? 9 প্লাস 9 সমান কত? 80। তার মানে দেখো তো এই ভ্যালুটাকে কি আমি আর ইন্টিজারের মধ্যে রাখতে পারবো? এই ভ্যালুটাকে কিন্তু আমি আর ইন্টিজারের মধ্যে রাখা পসিবল না, কারণ ইন্টিজারের রেঞ্জটাকে সে ওভারফ্লো করে ফেলছে। তখন এই রেজাল্টটাকে আমাদের লং লং এ নিতে হবে, লং লং এ
নিতে হবে। তো অনেক সময় উচ্চ কাহিনী লং লং এ নিতে হবে। বুঝতে পারছিস? তোমরা কি বুঝতেছো না? এগুলো মাথার উপরে দিয়ে যেতেছে, মানে রেসপন্স করতে হবে ভাই, রেসপন্স করতে হবে। এখানে তো আমি প্রায় 1 ঘন্টা ধরে সিলাইতেছি, তো বুঝলাম রেসপন্স ভাই, যদি না বুঝলাম। হয় তাহলে তো সমস্যা। অবশ্যই রেসপন্স করা লাগবে, এখানে বারবার প্রথম থেকেই বলছি। ওকে, এইটাকে আমরা আরেকভাবে সি প্লাস প্লাসে যদি আমরা ইনিশিয়াল অবস্থা ধরো ইন্টের পরে যদি আমরা অ্যাসাইন করে দেই, সি প্লাস প্লাসে অ্যাসাইন করার সময় ধরো আমরা এরকম বলি না যে ফার্স্টে ধরো এরকম বললাম যে লং লং আনসার নামে একটা ভেরিয়েবল হবে, এটার ভেরিয়েবল হবে 0। দেন ধরো আমরা কি করি, কিছু একটা গুণ টুন করি, ঠিক না? আমরা একদম শুরুতে যদি অ্যাসাইন করে দিই, শুরুতে যদি অ্যাসাইন করে দেই, তখন আমরা কি করি, একটা এই যে লাস্টের দিকে যেটা যোগ করি এটার উপর প্রিফিক্স নাকি প্রিফিক্স সেট করে দিই, এটাকে বলা এরকম ডাবল এর। তার মানে এইটা দ্বারা বোঝায় এটা লং লং, এটা দ্বারা বোঝায় কি লং লং। ধরো খুব বড় একটা নাম্বার আমি ডিক্লেয়ার করলাম, লং লং ধরো একটা ভেরিয়েবল দিলাম নাম্বার, ঠিক আছে, নাম কিছু একটা ধরো 3, অনেক বড় একটা নাম্বার আমি ডিক্লেয়ার করলাম, তখন শেষে এরকম সাফিক্স দিয়ে, এটা কি শেষে কি বলে, সাফিক্স না প্রিফিক্স? আচ্ছা, সাফিক্স দিয়ে দিলাম। তো এটা দ্বারা বুঝাবে যে এই ভেরিয়েবলটা লং লং। অনেক কোডের মধ্যে দেখো এরকম আছে 0 এর লং লং, বুঝতে হবে এটা একটা অনেক বড় একটা নাম্বার, খুব বড় বড় অ্যাসাইন করার সময়, যাতে আমাদের কম্পিউটার যখন এই লাইনে এসে দেখবে অ্যাসাইন করার সময় সে এইটা থেকে বুঝে যেতে পারে যে এটা অনেক বড় একটা নাম্বার। তো এটা একটা খুবই ধরো, এটাকে কি বলা হয়, ভালো অভ্যাস। সব কোডের ক্ষেত্রে যদি তুমি লং লং দেও, তুমি এরকম অ্যাসাইন করে দাও, ঠিক আছে? না দিলেও হবে, হবে না যেমন না, না দিলেও চলবে। বাট কোনো লং লং ভেরিয়েবল নিলে তুমি এরকম যদি 0 অ্যাসাইন করে তখন শেষে বলে দিবে যে এটা লং 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 লং। আর সি প্লাস প্লাস এ বিল্ট ইন আছে, বিল্ট ইন কি সব থেকে সি প্লাস প্লাস এ বিল্ট ইন হচ্ছে লং লং ম্যাক্স, লং লং MAX ম্যাক্স, এইরকম একটা কি আছে বিল্ট ইন মান আছে। এটা মান হচ্ছে সব থেকে হাইয়েস্ট মান নিবে আর কি, ঠিক আছে, হাইয়েস্ট একটা মান নিবে আর কি। So এটা আমরা দেখবো যখন বিল্ট ইন ফাংশন লাইক দিস কাজ করবো, তখন আমরা ডিরেক্টলি এটাও অ্যাসাইন করে দিতে পারি। ওকে, সো আশা করি দেখলাম এইটা বুঝতে পারছি, ঠিক আছে, লং লং আমি কখন ইউজ করবো, ঠিক আছে। তো ইন্টিজার ওভারফ্লোটাকে আমরা কিভাবে মানে হ্যান্ডেল করবো, ধরো এটা সব থেকে ইজি ইজি একটা উদাহরণ দেই, ধরো ইন্টিজার ওভারফ্লোটা কিভাবে হয়। আমরা যদি এখানে ধরো সি কম্পাইলার লিখে সার্চ দিই, তো সি কম্পাইলার যদি আমরা লিখি এখানে বেসিক্যালি জাস্ট আমি যাইতেছি একটা, এই ধরো এটা সি সি প্রোগ্রামিং এর একটা আমি এখানে একটা নাম্বার অ্যাসাইন করলাম, একটা নাম্বার এখানে ধরে নিলাম, আমি জাস্ট কপি করলাম এই নাম্বারটা, এইটা হচ্ছে ইন্টিজারের সর্বোচ্চ মান। তার মানে এটা হচ্ছে ম্যাক্স ভ্যালু অফ ইন্টিজারের সর্বোচ্চ মান। তো এটাকে যদি আমি প্রিন্ট দেই, PRINT প্রিন্ট সি সিটের জন্য পার্সেন্ট ডি দিতে হয় মনে হয়, দেওয়ার পরে ম্যাক্স আন্ডারস্কোর ইন্ট দিতে হয়। তো এটাকে যদি আমি এখন প্রিন্ট দেই, দেখো এই নাম্বারটাই প্রিন্ট হবে, এটাই সর্বোচ্চ মান। এখন এই মানটাকে যদি 8 করে দিই, জাস্ট 1 বাড়াই দিই আর কিছু না, 8 করে দিই, দেখ উল্টা পাল্টা মাইনাস উল্টা মান চলে আসছে, কারণ গার্বেজ গুলো চলে আসছে না, এই গার্বেজ গুলো চলে আসছে। তখন এই ধরনের কেসে কি হয়ে যায়, ইন্টিজার ওভারফ্লো হয়ে যায়। দেখছো গার্বেজ গুলো চলে, তুমি যদি এখানে 8 এর জায়গায় 9 দেবে, জাস্ট হালকা একটা মান বাড়াইছো, উল্টা পাল্টা মান চলে আসতেছে। আবার তুমি এখানে যদি লাস্ট ভ্যালু 7 দিয়ে দাও, ঠিক আছে, তখন দেখবা যে এটা পারফেক্ট মানাইবো, যেরকম যেভাবে দিচ্ছে সেভাবে। তো এইটা হচ্ছে ইন্টিজার ওভারফ্লো। তো এইটাকে আমাদের সমাধান করার জন্য আমরা এখানে ইন্টিজার না নিয়ে এখানে যদি লং লং নেই, তো লং লং নিলে এখানে কি দিতে হবে, LL প্লেস হোল্ডার, এটা দিলে দেখো ঠিকঠাক মতো আনসার দিবে। এখন তুমি আরো বাড়াও, এখানে আরো সংখ্যাগুলো বাড়াও, আরো সংখ্যাগুলো বাড়াও, কোনো সমস্যা নাই, দেখবা যে ঠিকঠাক মতোই। এটা কি এটা কি বলছে, লং লং ইন্ট ম্যাক্স ম্যাক্স আবার রান দিই, সরি, সরি এখানে পিন চলে আসছে। এটা বলতেছে এই ভ্যালুটা, তার মানে এই ভ্যালুটা বলছে ওয়ার্নিং ইন্টিজার কনসিডার টু লার্জ ফর দিস টাইপ, তার মানে এটা লং লং থেকে অনেক বেশি বড় হয়ে গেছে, বুঝছো কাহিনী? তখন লং লং এও কিন্তু নিতেছে না। তো এটাকে একটু কমায় দিই, দেখি কতটুকু হয়। হ্যাঁ, এখন কিন্তু নিতেছে, এটা ইন্টিজারে কিন্তু, এটা কিন্তু ইন্টিজারেও নিবে, তার লং লং এর একটা কি আছে, যেটা ইন্টিজারে কিন্তু নিবে না, তার মানে লং লং এর একটা কি আছে, ভেরিয়ার আছে, ইন্টিজার ওভারফ্লো হইতে হয়, দেখো ইন্টিজার এটা নিবে না, অনেক বড় একটা ভ্যালু, অনেক বড় একটা ভ্যালু, বুঝতে পারছিস? তখন
এই জিনিসটাকে যদি আমরা লং লং এ নেই, দেখো লং লং এ যদি নেই এবং এই জিনিসটা শেষে যদি আমরা দুইটা এল দিয়ে দিই, তার মানে বোঝা যাবে সেটা এখন দেখো কিন্তু কাজ করতেছে। তো এখন সংখ্যা যদি বাড়াও তুমি, সংখ্যা বাড়াইলেও কাজ করবে না, কারণ এটা ইন্টিজার থেকে অনেক বড় চলে আসে। তো প্রিফিক্স দেওয়ার মেইন কাহিনী হচ্ছে এটা, প্রিফিক্স দেওয়ার মেইন কাহিনী হচ্ছে এটা, ক্লিয়ার? ঠিক তেমনি আরো আরো সুন্দর দুইটা যদি উদাহরণ দিই, আমি ধরো ইন্টিজার নামে একটা ভ্যালু আছে এত, এটা কত 1 লাখ মনে হয়, আর বি একটা ভ্যালু আছে এত, এখন তুমি এটাকে গুণ করো, তাহলে গুণফলটা অবশ্যই লং লং এ রাখা লাগবে, তাহলে লং লং এ এই ওয়ান দ্বারা বোঝাইতেছে কি ইনিশিয়াল গুণফল, ইনিশিয়াল গুণফল কত 1, এই এল এল দ্বারা বোঝাইতেছে ইনিশিয়াল গুণফল যেটা, সেটা হচ্ছে একটা লং লং মানে ইন্টিজার, ঠিক আছে? প্রিন্ট করি নি, তো এটাকে যদি এখন আমি প্রিন্ট করি, প্রিন্টে পার্সেন্ট লং লং এর জন্য এলএলডি, দেন আমি যদি এখানে কমা দিয়ে রেজাল্টটাকে প্রিন্ট দিই, কমা দেই, তখন কি হয়? তখন দেখো ইনিশিয়াল অবস্থা ঠিক হয়েছে। বাট এটাকে যদি আমরা ইন্টিজার দেই তখন কিন্তু কাজ করবে না। সো এই ওভারফ্লোটাকে সরানোর জন্যই আমরা বেসিক্যালি কি করি, ওভারফ্লোটাকে সরানোর জন্য আমরা বেসিক্যালি কি করি, লং লং নিয়ে আসি, দ্যাটস ইট। ওভারফ্লোটাকে শেষ করার জন্য আমরা লং, মানে এটাকে হ্যান্ডেল করার জন্য লং লং। আশা করি এই জিনিসটা একটু ক্লিয়ারলি বুঝতে পারছো। এইগুলো ইন্টিজার নাম্বার, ইন্টিজার নাম্বার মানে কার কোনো সমস্যা আছে, আর কখন লং লং কখন এটাকে কি বলে ইন্টিজার ইউজ করবো, বুঝতেছো? সো এটাকে তোমাকে কনস্ট্যান্ট দেখে বুঝতে হবে। কনস্ট্যান্ট জিনিসটা কি, আমি যদি কোড ফোর্সেস এর একটা প্রবলেম নিয়ে আসি, ঠিক আছে, তো কোড ফোর্সেস এর কিছু একটা প্রবলেম নিয়ে আসলাম, 3500 রেটিং এর বা ধরো 2900 রেটিং এর একটা প্রবলেম নিয়ে এলাম, ওকে, ধরো এই প্রবলেমটাই, ওকে, এই প্রবলেমটাই, এই দেখো এগুলো হচ্ছে কনস্ট্যান্ট, এই যে ইনপুট যেটা এখানে বলছে টি এর মান 10⁴ পর্যন্ত, তার মানে বুঝে যেতেছে টি এর মানটা আমরা ইন্টিজারে নিতে পারবো। এন এর মানটা এখানে বলতেছে 2 থেকে শুরু হবে 2000 পর্যন্ত, এম এর মানটাও 1 থেকে শুরু হবে 2000 পর্যন্ত, তারপরে ইন্টিজার হয়ে যাবে। এখন এরে অফ আই, এরে অফ 2, মানে এর প্রতিটা এলিমেন্ট এন 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 কি, এন হচ্ছে এই যে 2000 পর্যন্ত, তার মানে ইন্টিজার হয়ে যাবে। 10⁶, তার মানে এগুলো ইন্টিজার হয়ে যাবে, ঠিক আছে? তার মানে এগুলো দেখে বেসিক্যালি তোমার বুঝতে হবে যে অ্যাকচুয়ালি আমার এটাকে কি বলে, ইন্টিজারে নিব না লং লং ইন্টিজারে নিব। ধরো আমরা 2 পয়েন্টার দিয়েছি, 2 পয়েন্টার আচ্ছা টুইন্স পলিনোমিয়াল এটা নেই, এখানে যদি দেখো এই যে অনেকগুলো মান দিচ্ছে, যে 10⁵, এই যে 10⁹, ইন্টিজার আমি নিতে পারবো, ঠিক আছে? এর এটাকে ইন্টিজার নিতে পারবো, তো সেফ জোন হচ্ছে 10⁹ থাকলেও লং লং এ নেওয়া, কারণ এটা একটু হিসাব নিকাশে একটু বাইরে যায়। তারপর তো অনেক বড় নাম্বার হলে মড করে নিতে হয় আমাদের, অনেক বড় নাম্বার হলে মড করে নিতে হয়, এই ব্যাপার স্যাপার। আর এখানে দেখো একটা টাইম কমপ্লেক্সিটির হিসাব দিছে, লং লং নিলে বা ইন্টিজার নিলে তোমার মেমোরি কতটুকু, তোমার কোডের এই এই প্রবলেমের কোড করবায় তোমার কতটুকু মেমোরি লাগবে সেখানে হিসাব নিকাশ দিয়ে দিছে। সো লং লং নিবা না ইন্টিজার নিবা সেটা একটা ব্যাপার স্যাপার আছে, আর কনস্ট্যান্ট দেখে এটা ডিসাইড করা যায় তো তুমি লং লং এ নিবা না ইন্টিজারে নিবা। তো এটা ইন্টিজারও হয়ে যায়, বাট বাই চান্স ধরো মনে করো এই এর মধ্যে কোনো একটা অপারেশন হয়েছে, যোগ বিয়োগ গুণ হয়েছে, কিছু একটা হয়েছে, তখন তো এটা কাহিনী হয়ে যাবে, তখন তুমি এটাকে লং লং এ নিতে পারো এর ক্ষেত্রে। সো এটা একটু বেস্ট হয়ে যাবে। বা লং লং এ নিলেই যদি দেখেন তোমার মেমোরি বেশি লেগে যায়, তখন তোমাকে দিবে মেমোরি লিমিট এক্সিস্ট, কিছু একটা, ওকে? সো এই জিনিসটা একটু মাথায় রাখবা ইন্টিজারের ক্ষেত্রে গেলে। সো কারো কোনো কোয়েশ্চেন আছে? রেসপন্স করতে পারে ভাই। ইন্টিজারের পরে আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে ফ্লোটিং পয়েন্ট টাইপ, ফ্লোটিং পয়েন্ট, দশমিক সংখ্যা যেটাকে বলা হয় ফ্লোটিং, ফ্লোটিং পয়েন্ট, ওকে? ফ্লোটিং পয়েন্ট টাইপের মধ্যে কি কি আছে, একটা হবে ফ্লট, আর একটা কি, ডাবল। এই ফ্লট এবং ডাবল নিয়ে কাজ করে, তোমরা কি আসো? রেসপন্স না করলে কিন্তু সমস্যা, বারবার বলতেছি। সো ফ্লোটিং পয়েন্টে কি হয়, তো ফ্লোটিং পয়েন্টে তো বেসিক্যালি ওই যে দশমিক সংখ্যাগুলোই নেই, মাইনাস প্লাস সহ। ধরো আমরা ফ্লোটিং এটা বলতে পারি 3.1416, ধরো -0.05, দেন হচ্ছে 5.0, এটা একটা ফ্লোটিং পয়েন্ট নাম্বার হইতে পারে। তো ফ্লটের এইখানে যে ফ্লট যেটা, এই ফ্লট ডাটা দেবে কয় বিট নিয়ে, এটা হচ্ছে 4 বাইট নিয়ে, 4 বাইট নিয়ে। তো 4 বাইট সমান কত বিট, 32 বিট। এখন 32 বিটের যদি বেশি কোনো একটা নাম্বার হয়, ঠিক আছে, এটা বেসিক্যালি আমি যেটা সহজে মনে রাখি, কখন ফ্লট ইউজ করবো কখন ডাবল ইউজ করবো। দশমিকের পরে, দশমিকের পরে এইটা সচরাচর 6 থেকে 7 ঘর, ঠিক আছে, 6 থেকে 7 ঘর পর্যন্ত নির্ভুল মান নিতে পারে, মানে একদম কারেক্টলি মান দেয়।
তোমার যদি এরকম দশমিকের পরে 6 থেকে 7 ঘড়ি লাগে তখন তুমি ফ্লট ইউজ করো, ঠিক আছে, তখন তুমি ফ্লট ইউজ করো, ক্লিয়ার। আর যদি 6 থেকে 7 ঘরের বেশি লাগে তখন তোমাকে ডাবল ইউজ করা লাগে। তাহলে ডাবল বাবাজি কি? ডাবল হচ্ছে 8 বাইট। 8 বাইট মানে হচ্ছে কত বিট রে? 8 বাইট মানে হচ্ছে 64 বিট। 64 বিট হলে হয়। তো এটা আমি সহজে মনে রাখি যেটা, তো 6 থেকে 7 বেশি হইলে তার মানে দশমিকের পরে ধরো যদি এমন চায় 15 থেকে 16 ঘর পর্যন্ত, 17 ঘর পর্যন্ত নির্ভুল মান চিন্তা করতেছো, অনেক বড় ভ্যালু যদি চায় তখন তোমরা ডাবল ইউজ করবে ডাবল ইউজ করবে। তো বেসিক্যালি যদি কোনো সম্ভাবনা বলে, জ্যামিতিক বিষয় আসে বলে, তখন ডাবল স্ট্যান্ডার্ড ব্যবহার করে বেটার। যেমন ধরো বৃত্তের ক্ষেত্রে বলে ডাবল ব্যবহার করবে, ঠিক আছে। তাহলে প্রিসিশন জিনিসটা কি? এখন এখানে ঘটনা আছে আমার কাহিনী, এটাকে বলে প্রিসিশন ইরর। এই জিনিসটা কি? তো মাঝে মাঝে তোমরা প্রবলেম সলভ করছো না, যে দশমিকের উপরে 2 ঘড়ি লাগবে, ঠিক আছে। এখানে প্রিসিশন ইরর জিনিসটাকে আমি বলি, আমাদের যে কম্পিউটার কিভাবে কাজ করে? তো কম্পিউটার কিন্তু সবকিছুকে সে কনভার্ট করে কিসে? বাইনারিতে। সবকিছুকে সে বাইনারিতে কনভার্ট করে, ঠিক আছে, সবকিছুকে সে বাইনারিতে কনভার্ট করে। আচ্ছা, অনেক দশমিক সংখ্যা যেমন ধরো 0.1, 0.1 এটা একটা দশমিক নাম্বার, এইটাকেও সে কি করে? বাইনারিতে কনভার্ট করে। তো এইটাকে তো বাইনারিতে কনভার্ট করলে বাই চান্স মাঝে মধ্যে একটা ভুল করে ফেলে, এই ভুলটাকে বলে প্রিসিশন এরর। মানে দশমিকের পরে এখানে ডিজিট কয়টা? দশমিকের পরে এখানে ডিজিট কয়টা? একটা। কম্পিউটারে কি করে? ধরো 0.1 এর সাথে 0.2 যোগ করছে, তাহলে আউটপুট কত আসার কথা? 0.3। বাট কম্পিউটারে কি করে জানো? কম্পিউটারে সে 0.3 বলে না, সেই রকম বলে 0.0000000000000, দেন ধরো 0000, দেন এখানে 4 দিল। তাহলে বলো তো আউটপুট আসার কথা এইটা, কিন্তু 0004 চলে আসছে। তো এখানে একটা ইরর চলে আইলো না? এইরকম আইতে পারে। তো এই কনসেপ্টটা বলা হয় প্রিসিশন ইরর। এই জিনিসটাকে বলা হয় প্রিসিশন ইরর। কম্পিউটারে এই কাজটা করে আর কি, ঘটনা ঘটে দেয় যোগ করার ক্ষেত্রে, ঠিক আছে, বা গুণ করার ক্ষেত্রে। এটাকে বলা হয় প্রিসিশন। এই সমস্যাটাকে সলিউশন করা দরকার। এই জন্য ডাবল সংখ্যাটাকে বেসিক্যালি আমরা কি ধরো আর তুলনা করার ক্ষেত্রেও এটা ইউজ করা লাগে। বুঝতে পারছি না? এটা খুব সাবধানতার সাথে ইউজ করা লাগবে। ওকে, সো এই প্রিসিশন ইররটাকে আমরা কিভাবে সলভ করতে পারি? ওই যে বলে দিতে হয় দশমিকের পরে আমাকে 2 ঘর দিবা, দশমিকের পরে তুমি আমাকে 3 ঘর দিবা, দশমিকের উপরে তুমি 4 ঘর দিবা। কিভাবে? একটা প্রবলেম আমি লিখি, ধরো ডিওবিএল ডাবল পাই নিলাম, তো পাই এর মান কত? 3.1416 এরকম কিছু একটা, ধরো এরকম চলছে, অনেক বড় মান। তুমি পাই এর মানটাকে প্রিন্ট করবে, তাহলে তুমি লিখলা প্রিন্ট এফ, এটা হচ্ছে ফ্লোটিং পয়েন্ট, দিলা পার্সেন্ট এফ। ডাবল তো নিছো, ডাবল নিলে কি নিতে হবে? ডাবল নিলে নিতে হবে পার্সেন্ট এল এফ, নিলা কমা দিয়ে এই পাইটাকে পিন করলো, তাহলে সে কি করবে? অনেক বড় একটা মান নিবে। তো আমি চাইতেছি না অনেক বড় না, দশমিকের পরে 4টা ডিজিটও দেখা। তখন আমরা কি করি মনে আছে? এইখানের আগে বলে দিই যে 0.4F LF। তার মানে সে দশমিকের পরে যখন এটা প্রিন্ট করবে, দশমিকের পরে 1416 দেখাবে। তার মানে এই যে প্রিসিশন এররটাকে আমরা হ্যান্ডেল করে নিলাম, ঠিক আছে, প্রিসিশন এররটাকে কি করে নিলাম? হ্যান্ডেল করে নিলাম। তো এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। তো সি প্লাস প্লাস এ যেটা হচ্ছে, এটাকে কি বলা হয়? সেট প্রিসিশন ব্যবহার করে, ঠিক আছে, সেট প্রিসিশন মানে বিল্ট ইন ফাংশন আছে এটা, যারা সি প্লাস প্লাস ইউজ করছে তারা বলতে পারবেন। ক্লিয়ার? তার মানে প্রিসিশন ইররটা একটা ব্যাপার সেবার, প্লটিং পয়েন্ট এবং ডাবলের ক্ষেত্রে হিসাব করতে হয়। তো তুমি দশমিকের পরে বলে দেওয়া লাগবে, ঠিক আছে, নাহলে কম্পিউটারে গার্বেজ ফেলে দেয়। আর যারা সি তে ইউজ করবা তারা কিন্তু যদি এই ধরনের প্রবলেম ইউজ করো ম্যাথ রিলেটেড, তখন তোমাদের একটা হেডার ফাইল নিয়ে আসতে হবে, মনে আছে কিনা জানি না। যে সি তে ইউজ করে যদি, তাহলে একটা হেডার ফাইল আছে, এই হেডার ফাইলের নামটা হচ্ছে হ্যাশ ইনক্লুড। সি তে তো ইউজ করবা, হ্যাশ ইনক্লুড, যেহেতু সি তে ইউজ করবা,
সেটার নাম হচ্ছে, যেহেতু সিতে ইউজ করবো আর কি, এটার নাম হচ্ছে সি ম্যাথ। এটাকে নিয়ে আসতে হবে, ঠিক আছে, বা বেসিক্যালি এটাকে এইভাবে বলা হয় ম্যাথ ডট এইচ, মানে লিখবা আর কি। তো এই হেডার ফাইলটাকে ইম্পোর্ট করে নিতে হবে বা অ্যাড করে নিতে হবে, তাহলে তোমরা ম্যাথের ফাংশন গুলো কি করতে পারো, কাজ করতে পারো। ঠিক আছে, ঠিক আছে, তার মানে প্রিসিশন একটা ব্যাপার স্যাপার আছে। প্রিসিশন যদি তুমি ঠিকঠাক মতো না নিতে পারো, তাহলে তোমার রং অ্যান্সার আসবে। ক্লিয়ার? তাহলে এই জিনিসটা একটু ক্লিয়ারলি বোঝা গেছে যে ডাবল ফ্লোটের ক্ষেত্রে এই জিনিসটা বোঝা গেছে। তো যদি এই জিনিসটা বোঝা থাকে, তাহলে আমরা নেক্সট নেক্সট টপিকে যেতে পারি। নেক্সট টপিকে যেতে পারি নেক্সট টপিকটা অনেক সহজ, সেটা হচ্ছে বিল্ট ইন ফাংশন। ম্যাথের বিল্ট ইন ফাংশন, ধরো সি প্লাস প্লাস বা সিতে বিল্ট ইন ফাংশন, অনেকগুলো বিল্ট ইন ফাংশন আছে। তো বিল্ট ইন ফাংশন গুলো তুমি সিতে ডিরেক্টলি ইউজ করতে পারবে না, তার জন্য তোমার হেডার ফাইল গুলো নিয়ে আসতে হবে। অনেকগুলো বিল্ট ইন ফাংশন, তো আমি এটাকে বলবো সি প্লাস প্লাস। সো অনেকে সি এবং সি প্লাস প্লাস এর মধ্যে পার্থক্য এটার কিছুই না রে ভাই। যারা সিতে ইউজ করবা তারা শুধুমাত্র একটা হেডার ফাইল এড করে ফেলবা। হেডার ফাইলটার নাম হচ্ছে হ্যাশ ইনক্লুড stdio ডট এইচ। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট এবং আউটপুটের জন্য, ওই যে প্রিন্টএফ এবং স্ক্যানএফ এর জন্য। তাহলে এই হেডার ফাইলটা কিসের জন্য? এই হেডার ফাইলটা হচ্ছে তুমি যে এই যে প্রিন্টএফ ইউজ করতেছো, এই প্রিন্টএফ কি বানান ভুল করলাম? এই যে তুমি প্রিন্ট এফ ইউজ করতেছো আর এই যে স্ক্যানএফ ইউজ করতেছো, এটার জন্য হচ্ছে এই হেডার ফাইল। এখন তুমি ম্যাথের বিল্ট ফাংশনটা ইউজ করবা, তখন তোমার জন্য যে হেডার ফাইলটা ইনক্লুড করে নিতে হবে, সেটা হচ্ছে হ্যাশ ইনক্লুড, নাম কি ভুলে গেছি, ম্যাথ ডট এইচ, একটু আগে যেটা লিখছি ম্যাথ ডট এইচ। তার মানে এই ম্যাথ ডট এইচ এই জিনিসটা করার পরে তুমি তোমার ম্যাথের রিলেটেড যা কাজ আছে সবগুলো তুমি করতে পারো। তো একটা একটা করে আমরা ফাংশন দেখি। এই তোমরা কি বোরিং লাগতেছে? জিনিসগুলো একটু বেশি হার্ড লাগতেছে? আমার একটু খুব আগে, তাহলে আমি কন্টিনিউ করতে একটু সুবিধা হবে। কন্টিনিউ করতে আমার সুবিধা হবে, তোমরা অনেকটা একটু রেসপন্স করো, আনমিউট করে রেসপন্স করো। মানে এরকম চ্যাটের মধ্যে আসলে ইন্টারাকশন বোঝা যায় না। আচ্ছা সৈকত, তুমি একটু অ্যাডভান্স আছো তো, এই জিনিসগুলো তোমার হেভি কাজে লাগতে পারে সিপিতে, যেহেতু বেশি করে কনসেপ্ট তোমরা কি বুঝতেছো বাকিগুলা, বাকিরা কোন, বাকিরা কি দশা, রেসপন্স করা লাগবে। বুঝলাম বুঝলাম। ওকে, সো বুঝতে পারলে তো বালা, না বুঝতে পারলে আরো বালা। ঠিক আছে, তো আর আর কারো কোনো কোয়েশ্চেন আছে? শুধু যা যা করাইছি আর যা যা দেখাইছি, কোয়েশ্চেন থাকে তাহলে একটু করে ফেলো। পরের টপিকে যাই, পরের টপিকটা আরো হট। এগুলো দিয়ে অনেক বড় বড় ম্যাথ বা অনেক জিনিসপাতি তোমরা ইজিলি করতে পারো। তো যদি কোয়েশ্চেন কি আছে চেটে বললাম রে ভাই, আনমিউট করে। আচ্ছা সমস্যা নেই। ওকে, তাহলে নেক্সট আছে ম্যাথ ম্যাথ রিলেটেড ফাংশন। তো ম্যাথ রিলেটেড ফাংশন অনেকগুলো আছে, আমরা দেখছি ম্যাথ রিলেটেড ফাংশনের মধ্যে কি করা লাগবে, যে এই হেডার ফাইলটা ইনক্লুড করে নিতে হবে। ফাইন, ম্যাথ রিলেটেড ফাংশনের মধ্যে কাজ করি এটা নিয়ে। তো ম্যাথ রিলেটেড ফাংশনের মধ্যে এক নম্বর যে প্রবলেমটা বা এক নম্বর যে ফাংশনটা, সেটা হচ্ছে ধরো এক নম্বর ফাংশন। আচ্ছা এটা একটু বড় করি নাকি, বড় কেমনে করে রে? So, এক নম্বর যে ফাংশনটা সেটা হচ্ছে অ্যাপস ফাংশন। অ্যাপস জিনিসটা কি? অ্যাবসলিউট ভ্যালু রিটার্ন দেয়। অ্যাবসলিউট ভ্যালু, ভ্যালু। অ্যাবসলিউট ভ্যালু জিনিসটা কি? এটা কি আর বড় করা যায় না? আচ্ছা একটু জুম করি। Okay, তো অ্যাবসলিউট ভ্যালুটা রিটার্ন দেয় এটা। অ্যাবসলিউট ভ্যালু জিনিসটা কি? ধরো যে পরম মান যেটাকে বলা হয়, পরম মান। বিশেষ করে আমরা যখন এটা কখন বেসিক্যালি ইউজ করা হয়, যখন কোনো অনেক বড় কি। আচ্ছা যখন এটা এটা বেসিক্যালি ইউজ করা হয় যখন কোনো ডিস্টেন্স বার করা লাগে। কি একটা অবস্থা। ওকে, আচ্ছা আবার এটা একটু লিখি, দাঁড়াও, ঝামেলা হয়ে গেছে।
নম্বর হচ্ছে অ্যাপস, এটা হচ্ছে অ্যাবসোলিউট ভ্যালু, ঠিক আছে। আচ্ছা, তো এই অ্যাবসোলিউট ভ্যালুটা বেসিক্যালি কি করে, একটু মোটা করি দাঁড়াও। ওকে ওকে, তো এই অ্যাবসোলিউট ভ্যালুটা বেসিক্যালি কি করে, ধরেন কোনো একটা নেগেটিভ মান মাঝে মধ্যে আমাদের লাগে, বিশেষ বিশেষ করে কোনো কিছু ডিস্টেন্স বের করতে, কারণ ডিস্টেন্সটা কখনো কি হয় না, নেগেটিভ হয়। এরপরে ডিফারেন্স, ডিফারেন্সের ক্ষেত্রেও কিন্তু অ্যাবসোলিউট ভ্যালু নেগেটিভটাকে পজিটিভ করা লাগে আর কি, ঠিক আছে। ঋণাত্মক মান বলতে পারি যে নেগেটিভ ভ্যালুকে, যে নেগেটিভ ভ্যালুটাকে সে কি করে পজিটিভে কনভার্ট করে, দ্যাটস ইট। পজিটিভ থাকলে তো পজিটিভই হয়, তো অ্যাপস ইউজ করা হয়। যেমন আমরা যদি বলি ইন্টিজার এক্স, এক্স ইজ ইকুয়াল টু -10, এখন যদি আমরা বলি ইন্টিজার এক্স, এখন এই জিনিসটাকে আমরা যদি এপস এর মধ্যে পাঠিয়ে দিই, ধরো ইন্টিজার ওয়াই এপস অফ -10, তাহলে সেটা কি রিটার্ন দিবে, এই ওয়াই এর মান কত স্টোর করে 10। এটা হচ্ছে ইন্টিজারের ক্ষেত্রে, এটা হচ্ছে কিসের ক্ষেত্রে, ইন্টিজারের ক্ষেত্রে। তাহলে লং লং এর ক্ষেত্রে কি হবে, লং লং এর ক্ষেত্রে কি হবে, লং লং অ্যাপস। তাহলে আমি যদি বলি একটা নাম্বার লং লং, ধরো এ একটা নাম্বার, সেটা ধরো -10, প্রিফিক্স দিলাম এল, এইটাকে যদি আমরা অ্যাপস এ কনভার্ট করতে চাই, তাহলে আরেকটা নাম্বার হবে লং লং বি, তার মানে লং লং এ বি এস, লং লং এ বি এস, এই ফাংশন গুলো দেখো, লং লং এ বি এস -10 LL। তো এইটা আনসার কি করবে, যে 10 LL কনভার্ট করবে। এটা হচ্ছে লং লং এর ক্ষেত্রে, লং লং এবিএস, এগুলো একটু মাথায় রেখো, লং লং এবিএস। ইন্টিজারের ক্ষেত্রে জাস্ট এপস, আর ফ্লটের ক্ষেত্রে, তাহলে ফ্লটের ক্ষেত্রে আমরা কোন একটা ফ্লট নেগেটিভ ভ্যালুটাকে, কোন একটা ফ্লট ধরো বি -10.50, এটাকে যদি ইয়ে করতে চাই ফ্লটের ক্ষেত্রে, তোর আর একটা নাম্বারে আসবে ফ্লট সি ইকুয়াল টু, ফ্লটের ক্ষেত্রে ফ্লট এবিএস -10.5। তো এটা কি করবে, এইটা জাস্ট কি করবে, এই নেগেটিভটাকে পজিটিভ করে দিবে ফ্লটের ক্ষেত্রে, ঠিক আছে। ফ্লট, ক্লিয়ার, ফ্লট ফ্লট বা ডাবলের ক্ষেত্রে এটা বলতে পারো, ফ্লট অথবা ডাবলের ক্ষেত্রে, দুইটার ক্ষেত্রে, ডাবলের ক্ষেত্রেও ধরো ডাবল টি, এই নাম্বারটাকেই এফ এবিএস -10.5 সে ডাবলে কনভার্ট করবে, ডাবলে নিয়ে নিবে, বুঝতে পারছিস? তাহলে এবিএস ফাংশনের কাজ কি গেছে, জাস্ট এই, আর কিছু না, জাস্ট এই জিনিসটাই, জাস্ট এই জিনিসটাই। ওকে, তাহলে এবিএস গেল, আশা করি এগুলো নোট করছো, রাখবা, মন থাকবো। 2 নম্বর যে ফাংশনটা, সেটা হচ্ছে পাও, পাও মানে পাওয়ার। তো এখানে আমাদের কি কি দিতে হয়, তার বেস দিতে হয়, আর একটা হচ্ছে তার পাওয়ার দিতে হয়, কতটুকু পাওয়ার, মানে এটাকে বলা হয় ধরো মাঝে মধ্যে লাগে। তো এইটা যদি আমরা করতে চাই এ এক্স স্কোয়ার প্লাস, এইটা কন্ডিশন, এই প্রবলেমটার মান যদি আমরা বের করতে চাই, তাহলে এর পাওয়ার 2, বি এর পাওয়ারও 2, তখন আমরা এর পাওয়ারটাকে 2 কিভাবে লিখবো, পাও ভেরিয়েবল হিসেবে পাঠাবো এ, তার পাওয়ার হচ্ছে 2, প্লাস পাও ভেরিয়েবল হিসেবে পাঠাবো বি, তার পাওয়ার হচ্ছে 2। দুইটাকে ধরো আমরা একটা ইন্টিজারের মধ্যে রাখলাম, ইন্টিজার, ইন্টিজার ধরো আনস রাখলাম, আনস ইকুয়াল টু এত, এই আনসটাকে প্রিন্ট দিলে এটার মান চলে আসে, এরকম হইতে পারে। তো এখানে একটা কাহিনী আছে, এখানে একটা কাহিনী আছে, এটা হচ্ছে ইন্টিজারের ক্ষেত্রে। তো ফ্লটের ক্ষেত্রে কি হবে, বা ডাবলের ক্ষেত্রে কি হবে, সেম ভাবে ধরো ডিও বিও ডাবল নামে একটা আর রাখলাম, তো আর এর মধ্যে দুইটা ডাবল নাম্বারের কি হবে, পাও হবে। ধরো একটা পাও ফাংশনকে কল করলাম, ধরো একটা একটা ফ্লট নাম্বার হচ্ছে 2.0, তার পাওয়ার হচ্ছে 5.0, এটা লাগে না সচরাচর। তাহলে এইটা সে কি করবে, এটা রেজাল্ট কি হবে, এটা রেজাল্ট কি হবে, আর এর মান কত হবে, 32.0 হবে। তোমরা কইটা দেখতে পারো, 2 টু দি পাওয়ার 5 আর কি, 2 টু দি পাওয়ার 32। তো এইটার মাঝে মধ্যে কি হয়ে যায়, এই যে প্রিসিশন এরর দেয়। প্রিসিশন এরর কিভাবে দেয়, ধরো ইউজ করলাম যে পাও 10, 10 এর পাওয়ার 18, 10 এর পাওয়ার 18, 10 টু দি 18, এই মানটাকে সে কি আর ইন্টিজারে কনভার্ট করতে পারবে, ঠিক আছে। এটা ভুল মান দিতে পারে, তোমরা চেক করে দেখতে পারো যে ডাবল, ধরো ডি একটা দিলা, এইটা 10 পয়েন্ট সামথিং, 10.0, 18.0, এটা কইরা দেখতে পারো, দেখবা যে উল্টা পাল্টা মান দিবে, ঠিক আছে। সো এটা ইন্টিজার হইলে এই পাওটা একটু গেরাইয়া চলা উচিত,
ক্লিয়ার? বাইনারি, বিশেষ করে বাইনারি এক্সপোনেনশিয়াল আমরা দেখাইমু, ম্যাথ করবো বাইনারি এক্সপোনেনশিয়ালের। তো এখানে কিন্তু এই পাও ফাংশনটা কাজে লাগে, ঠিক আছে? পাও ফাংশনটা কাজে লাগে, তখন দেখা যায় যে ইন্টিজার একটা ব্যবহার সেবার আছে, ইন্টিজার ওভারফ্লো একটা ব্যবহার সেবার আছে। আর লুপের ক্ষেত্রে এই পাও পাও ফাংশনটা খুবই স্লো, খুবই স্লো। তো অনেকে এটা ইগনোর করার ট্রাই করে আর কি। সো এড়িয়ে মানে ইগনোর করা বেটার সিপিতে যারা করে আর কি পাও ফাংশনটা। তো মাঝে মধ্যে লাগে অনেক সময় ছোট্ট, আচ্ছা ইগনোর করা উচিত যখন তোমার ইনপুট অনেক বড় হবে, ইনপুট যদি বেশি হয় আর কি, বড় হয়। আর স্মল ইনপুটের জন্য তুমি এটা ইউজ করতে পারো, স্মল ইনপুটের জন্য এটা ঠিক আছে। আর যদি অনেক বড় ইনপুট থাকে তখন কিন্তু এই পাও ফাংশনটা ইউজ করা অসম্ভব নাকি। আচ্ছা, তো পাও ফাংশন গেল, পাউরেটি গেল। এখন পাউরেটির পরে 3 নম্বর যেটা, সেটা হচ্ছে এটা অনেকটা গুরুত্বপূর্ণ, এস কিউ আর টি। তো এটার ভিতরে কোনো একটা নাম্বার পাঠামো, ধরো ইন্টিজার টাইপের একটা নাম্বার পাঠালাম এ, তার ভিতরে পাঠালাম এস কিউ আর টি, ফাংশনটাকে কল করলাম, এটার ভিতরে দিলাম 16। এটা কি করে বর্গমূল রিটার্ন দিবে, তাহলে এর মান কত হবে? এর মান হবে 4। ফোর এর স্কোয়ার কত? 4 এর স্কোয়ার কত? সরি, এই 6, 16 এর স্কোয়ার কত? 4। স্কোয়ার ফাংশনটা এইভাবে কাজ করে। তারপর বেসিক্যালি এটা কি করে? বর্গমূল রিটার্ন করে, বর্গমূল, বর্গমূল রিটার্ন করে। এটাকে বলে স্কোয়ার রিটার্ন, বর্গমূল রিটার্ন করে। তবে কাহিনী হচ্ছে এখানে, এখানে মেইন কন্ডিশনটা হচ্ছে ভাই, তুমি যে এক্সটাকে ইনপুট দিবা এটা হচ্ছে নন নেগেটিভ। নন নেগেটিভের মানে হচ্ছে অলওয়েজ পজিটিভ। তুমি এখানে নেগেটিভ ভ্যালু দিতে পারবে না, কারণ ওই যে ডিব্বারা যেটা করছে আর কি, -1 কিউব সমান কত? -1, এরকম লেখছে না? একদম কট ক্যান্সেল, কারণ রুটের ভিতরে কোনো নেগেটিভ ভ্যালু থাকলে এটা ইমাজিনারি নাম্বার হিসেবে হয়ে যায়, এটাকে আমরা ইমাজিনারি নাম্বার ধরি। সো দ্যাটস ওয়াই ওইটা রুটের ভিতরে কোনো নেগেটিভ মান নাম্বার থাকলে ওটার কোনো বাস্তব মান থাকে না। সো দ্যাটস ওয়াই এটা মনে রাখবা যে স্কোয়ার রুট ফাংশনের ভিতরে তুমি যে মানটাকে পাঠাইবা সেটা অবশ্যই পজিটিভ নাম্বার হইতে হবে। পজিটিভ নাম্বার ছাড়া নেগেটিভ নাম্বার হলে এখানে একটু সমস্যা আছে। ওকে, তো ফ্লট নাম্বার ডাবল নাম্বার পাঠাইতে হবে। ধরো ডাবল ডিওবি ডাবল টি একটা নাম্বার দিলাম, তুমি তার মধ্যে এস কিউ আর টি একটা ডাবল নাম্বার পাঠাইতে পারো। ধরো আমি 25.0000 পাঠাইলাম, এটা ডি এর আনসার কত আসবে? ডি এর আনসার আসবে ওই যে 25 কে রুট করলে কত আসবে? 25 কে রুট করলে আসে 5.000 যাই আসে। ক্লিয়ার? তো ঋণাত্মক নাম্বার হইলে সে কিন্তু একটা উল্টাপাল্টা নাম্বার দিবে, বলবে যে নট এ নাম্বার, তখন এটা আবার কাহিনী আছে, ঠিক আছে? সো এই জিনিসটা একটু মাথায় রেখো, যে আমরা যখন স্কোয়ার রুট ফাংশন ইউজ করবো তখন যেন পজিটিভ নাম্বারের জন্য হয়। ওকে, ঋণাত্মক সংখ্যার জন্য সে কি আসবে? উল্টাপাল্টা মান আসবে। তাহলে 3 নম্বরটা গেল। 4 নম্বর যে ফাংশন, সেই ফাংশন হচ্ছে সিবিআরটি। সিবিআরটি, এটার ভিতরে একটা এক্স পাঠাইতে হয়। ঠিক আছে, এটা কি কাজ করে? এটা কাজ করেছে কিউবিক রুট, এটাকে বলা ঘনমূল। ঘনমূল যেমন কি 3 কিউবিক রুট এ, এটা মানে হচ্ছে এ টু দি পাওয়ার 1/n। এটা হচ্ছে ক্লাস 9-10 এর চ্যাপ্টার 4.2, 4.1 এর ম্যাথগুলো। 3 কিউবিক রুট এ মানে হচ্ছে এ টু দি পাওয়ার 1/n। আমি যদি লিখি 4 কিউবিক রুট 64, এটা মানে হচ্ছে 64 টু দি পাওয়ার 1/4, যেমন 3 আসে না বেসিক্যালি। 64 কে লেখা যায় কত? 4 কিউব 3 টু দি পাওয়ার 4, কিছু একটা 4 কিউব কিছু একটা, যাই হোক, সেটা ভ্যালু যা আসে তার। তো বেসিক্যালি হচ্ছে এই কিউবিক রুটটাকে মানে হচ্ছে এইটা। ক্লিয়ার? তো আমরা একসাথে এত বড় ক্যালকুলেশন না করে আমরা ডিরেক্টলি সিবিআরটি ফাংশনকে কল করব, তার ভিতরে একটা ইনপুট দিয়ে দিব, সে একটা আউটপুট দিয়ে দিবে। ক্লিয়ার? সো ইনপুট হিসেবে আমরা কি দিতে পারি? ধরো আহ একটা ইন্টিজার নাম্বার দিলাম, ইন্টিজার নামে ধরে আনস নামে একটা ইন্টিজার হবে, এটার ভিতরে সিবিআরটি কে পাঠাই দিব, তার ভিতরে ধরবে 27 সিবিআরটি থাকতেছে, তাহলে সে আনসার হিসেবে কত রিটার্ন করবে? 3 রিটার্ন করবে। সে আনসার হিসেবে কত রিটার্ন করবে? 3 রিটার্ন করবে। ক্লিয়ার? একদম সিম্পল হিসাব, একদম সিম্পল হিসাব। তো সিবিআরটি ওইখানে আবার কাহিনী আছে, এখানে কি করা লাগবে? যে নেগেটিভ নাম্বার পজিটিভ নাম্বার যাই দেও কাজ করে, এটা নেগেটিভ নাম্বার পজিটিভ নাম্বার যাই দেও তার জন্য কি করবে? কাজ করবে। ওকে, তাহলে সিবিআরটি নিয়ে বুঝা গেছে? তার কোনো কোয়েশ্চন নাই? কারণ কোনো কোয়েশ্চন না থাকলে আমরা নেক্সট টপিকে যাই। ওকে, ওকে, নেক্সট টপিকটা হচ্ছে সিবিআরটি গেল। সিবিআরটির পরে যেটা, সেটা হচ্ছে অনেকটা ইম্পর্টেন্ট, মাঝে মধ্যে লাগে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, সেটা হচ্ছে হাই পট। হাই পটের ভিতরে তার লম্ব দিয়ে দিব, ভূমি দিয়ে দিব, তাহলে সে কি করে ফেলবে? এটা সে কি করে ফেলবে? সে এটা একটা অতিভুজ দিয়ে দিবে।
অতিভুজ রিটার্ন করবে আর কি। ঠিক আছে, অতিভুজ রিটার্ন মনে আছে না, এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে বেসিক্যালি যেটা হয় আর কি। এটাকে ত্রিভুজ নাই, আচ্ছা ধরো সমকোণী ত্রিভুজ। ওকে, তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে বেসিক্যালি কি হয়, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এটা হচ্ছে আমার ভূমি, এটা হচ্ছে আমার লম্ব, এটা হচ্ছে আমার অতিভুজ। ধরো মাঝে মধ্যে লাগে এবিসি, এবিসি সমান কি, অতিভুজ স্কোয়ার সমান হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো আমার এবির মান, মানে এবির মান লাগে, তখন এটাকে রুট করতে হয়, রুট করে এরকম লিখতে হয় বিসি স্কোয়ার এসি স্কোয়ার। তো এই কাজটাই আমি এই হাইপোট দিয়ে করতে পারবো। হাইপোটে কি করে, বেসিক্যালি এটা কি করে, এটা স্কোয়ার রুট এসকিউআরটি, এসকিউআরটি কি রচনা করে, এক্স স্কোয়ার, এটাকে ধরলাম এক্স, এটাকে ধরলাম ওয়াই, তাহলে এক্স স্কোয়ার, তাহলে এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু ওয়াই। এইটাকে এসে কি করে ক্যালকুলেট করে, ক্যালকুলেট করে কি করে রিটার্ন দিয়ে দেয়, ক্যালকুলেট করে কি দিয়ে দেয়, রিটার্ন দিয়ে দেয়। তাহলে বলতো 3 4 5, এটা এই এই তিনটা বাহু দ্বারা একটা ত্রিভুজ বানাইলাম, এই ত্রিভুজটা সমকোণী হবে কিনা, এই ত্রিভুজটা সমকোণী হবে কিনা, তো তুমি এটা দিয়ে চেক করতে পারো, এটা দিয়ে চেক করতে পারো। ঠিক আছে, এই ত্রিভুজটা সমকোণী হবে কিনা, এই ধরনের প্রবলেম আছে অলরেডি করছো, আমি যে দিছি তোমাদের, তো এই ফাংশন দিয়ে ডিরেক্টলি করতে পারো। এটা কাহিনী টেনে করার কি দরকার, তাই না? তো এটার ক্ষেত্রেও আহ ওভারফ্লো আন্ডারফ্লো একটা আছে, এটা একটু মানে ইয়ে হয়ে যায়, বেনিশ হয়ে যায়। ঠিক আছে, সো এটি ইউজ করতে পারো সমকোণী ত্রিভুজের অতিভুজ বার করার ক্ষেত্রে ডিরেক্টলি। আর আরেকটা হচ্ছে সব থেকে কমন যে জিনিস, সেটা অলরেডি পড়ছো তোমরা, সেল সিলিং, সিলিং কোন একটা নাম্বার নিবে, ওইটা নিয়ারেস্ট, ওইটা কি করে নিয়ারেস্ট, মানে সিলিং মানে একটা চাঁদ, মানে এই এক্স এটা কাজ, এটা বেসিক্যালি কি করে, যে যে এক্স এর চেয়ে বড় বা সমান, ঠিক আছে, সবচেয়ে সবচেয়ে ছোট পূর্ণ সংখ্যাকে সে কি করে দিয়ে দেয়, সব থেকে ছোট পূর্ণ সংখ্যাকে কি করে রিটার্ন করে, এটার মানে কি, রিটার্ন করে। তা আমি যদি বলি সেল -4.5, এটার কাছাকাছি, আচ্ছা এটা দেই, ধরো আরো সহজভাবে দেই, ধরো আহ এরকম দিলাম, তো বলো তো 1.2 এটার কাছাকাছি সবচেয়ে ছোট পূর্ণ সংখ্যা কোনটা হবে, এটা কাছাকাছি সব থেকে ছোট পূর্ণ সংখ্যা কোনটা হবে, মানে এর পরেরটা নিবে, তাহলে 1.2 কে কি করবে, যে 2 তে কনভার্ট করে ফেলবে, ঠিক না, 2 তে কনভার্ট করে ফেলবে, বুঝছো কাহিনী। বাট এইটা যদি হয় সিআইএল সেল -2.9, এখন এইটার আনসার কত হবে বলো, সেল করলে এটার আনসার কত হবে বলো, সেটার মধ্যেই বলো, কোনো সমস্যা নেই। এটার আনসার কত, -2, এটাকে -2.4, এটা নিয়ারেস্ট ইন্টিজার কত, এর পরের ইন্টিজারটা কত হবে, পরের ইন্টিজারটা কত হবে, সেলের কাজই হচ্ছে এটা, তো সেল হচ্ছে নিয়ারেস্ট ইন্টিজারে কনভার্ট করে ফেলি। এটা আনসার কত হচ্ছে -2, এটা আনসার কত আসবে -2। ঠিক আছে, মানে নিয়ারেস্ট ইন্টিজারে কনভার্ট করে ফেলি, -2 না, বেসিক্যালি -2.0 আর কি, নিয়ারেস্ট ইন্টিজারে কনভার্ট করে ফেলি। ঠিক আছে, এটা হচ্ছে সেইলের কাজ, সেইলের কাজ। ঠিক আছে, এটা হচ্ছে সেইলের কাজ। ওকে, সো এইটা উল্টা হয়ে গেছে, সরি 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 সরি, উল্টা হয়ে গেছে, -2 পয়েন্ট দিলে, আর এটা হচ্ছে -2। ঠিক আছে, নিয়ারেস্ট ইন্টিজার আর কি, নিয়ারেস্ট নিয়ারেস্ট ইন্টিজার বা পূর্ণ সংখ্যা, এটা হচ্ছে সেইলের কাজ। আচ্ছা, ফ্লোরে কি করে, তাহলে আরেকটা ইন্টিজার হচ্ছে ফ্লোর, আরেকটা ফাংশন হচ্ছে ফ্লোর, নিচের দিকে, তাই তো, ফ্লোর অফ এক্স যদি দেই কোন একটা নাম্বার, নিকটতম এক্স এর নিয়ারেস্ট ইন্টিজারে রাউন্ড করে। ঠিক আছে, আমি বলবো এটাকে, সে কি করে, নিয়ারেস্ট ইন্টিজারে ওই নাম্বারটাকে রাউন্ড করে দেয়। ঠিক আছে, রাউন্ড করে দেয়, যেমন, আচ্ছা নিয়ারেস্ট ইন্টিজার রাউন্ড করে না, নিয়ারেস্ট ইন্টিজারে কনভার্ট করে বেসিক্যালি, এটা ফ্লোর আর রিটার্ন করে, বা বলতে পারো ছোট বা সমান সবচেয়ে বড় পূর্ণ সংখ্যা, এটা ছোট ছিল এটা বড়। যেমন উদাহরণ দিলে বুঝতে পারবা, একটা ফ্লোর দিলাম 2.9, এটার নিয়ারেস্ট বড় ইন্টিজার কে 3, সরি, এটা নিয়ারেস্ট ফ্লোর নিচের ইন্টিজার কে 2, আর এটাকে সেল করলে কি হইতো, এটাকে সেল করলে কত হইতো, এটাকে সেল করলে উপরের দিকে যাইতো 3, এটাকে সেল করলে উপরের দিকে যাইতো কত 3, বুঝতে পারছিস এটা। সেম ভাবে এটাকে যদি নাম্বার 2.1 কে যদি আমরা ফ্লোর করি, তাহলে কত আসবে, এর পরে এর নিচের ইন্টিজার কত, -2 বড় না -3 বড়, -2 বড় না -3 বড়, সরি -2 বড়, -3 ছোট, তাহলে কি -2 থেকে 3 দিকে কনভার্ট করে ফেলতে, এটা হয়ে যাবে
3, এটা হচ্ছে কত -3। সে নিচের দিকে নিয়ে নেবে ফ্লোরে, সেলে কি করে, সেলে কিন্তু তো উপরের দিকে নেই, যেহেতু সেল না ছাদের দিকে নিবে ঠিক। এই সংখ্যাটাকে যদি আমরা -2.1 সেলের দিকে পাঠাইতাম, তাহলে তার পরের সংখ্যা কত হইতো, -2 তে কনভার্ট করে দিত, -2 তে কনভার্ট করে দিত। ক্লিয়ার? সো এইটা একটু মাথায় রেখো, মাইনাস একটা হিসাব থেকে ফ্লোরের ক্ষেত্রে। ফ্লোর গেল, ফ্লোরের পরে যে নাম্বারটা সেটা হচ্ছে রাউন্ড, রাউন্ড অফ এক্স, রাউন্ড অফ এক্স। তো রাউন্ডে কি করে, ওই যে নিকটতম পূর্ণ সংখ্যা রাউন্ড করে। ক্লিয়ার? তোর কোন একটা সংখ্যার মধ্যে যদি আমি রাউন্ড ফাংশনকে কল করি এবং তার ভিতরে যদি 2.6 দিয়ে দিই, সে পরের সংখ্যায় কনভার্ট করবে 3, মানে 3.0 তে কনভার্ট করবে। আমি যদি কোনো একটা ফাংশনের মধ্যে কোনো একটা নাম্বার রাউন্ড ফাংশনের মধ্যে কত দিয়ে দিই, 2.4ও দিয়ে দিই, তাহলে তার নিকটতম সংখ্যা কত, আচ্ছা এখানে যদি আমি একটা রাউন্ড দিয়ে দিই ধরো 2.1, তাহলে তার নিকটতম সংখ্যা কত। এখানে আমি যদি একটা রাউন্ড ফাংশনকে কল করি 2.9, তাহলে তার নিকটতম সংখ্যা কত। তাহলে 2.4 এখানে সে 2 তে যাবে, তাহলে 2.4 এর ঠিক কাছের সংখ্যা হচ্ছে 2, 2 এর কাছের সংখ্যা হচ্ছে 2, 2.9 এর কাছের সংখ্যা হচ্ছে কত, 3। সো রাউন্ডের কাজটা কিন্তু একটু উল্টাপাল্টা। এই এগুলোকে যদি সেইলে দিতাম তাহলে কিন্তু ঘটনা হয়ে যেত উল্টোটা। তো এটাকে যদি আমি সেইলে দিতাম, সেইলে সিআইএল সেইলে দিতাম 2.6, সে কিন্তু পরেরটাতে কনভার্ট করে 3। এটাকে যদি আমি ফ্লোরে দিতাম 2.6, সে কিন্তু এটাকে 2 তে কনভার্ট করতো, ঠিক আছে। বাট রাউন্ডে কিন্তু নিয়ারেস্ট ইন্টিজারে কনভার্ট করবে, তার কাছের ইন্টিজার, ঠিক আছে, কাছের ইন্টিজারে সে কি করবে, কনভার্ট করবে। এটা একটু মাথারে, ক্লিয়ার? এটা একটু মাথারে। ওকে, সো এগুলো হচ্ছে বেসিক্যালি এটা হচ্ছে বেসিক্যালি কয়েকটা গেল প্রবলেম ম্যাথমেটিক্যাল ফাংশন। ম্যাথমেটিক্যাল ফাংশনের পরে আরো কিছু ফাংশন আছে যেগুলো ধরো এটা কত নম্বর ছিল, এটা 8 নম্বর। তো ম্যাথমেটিক্যাল ফাংশন আর মধ্যে ছিল কিছু মিন ফাংশন। তো দুইটা সংখ্যাকে কি করা, দুইটা সংখ্যার মধ্যে মিনিমাম বের করা, এটা কিন্তু ইফ এলস করা। ইফ এলস কিভাবে করবা, ধরো এ একটা নাম্বার তুমি চেক করবা, ইফ এ গ্রেটার দেন যদি বি হয় তাহলে আনসার কত, বা এ গ্রেটার দেন যদি বি হয় তাহলে ম্যাক্সিমাম নাম্বার কত, ম্যাক্সিমাম নাম্বার হচ্ছে এলস, এলস কত, ম্যাক্সিমাম নাম্বার হচ্ছে বি। এরকমই তো। তো এই 3 লাইন 4 লাইনের রিফারেন্সটাকে তুমি জাস্ট এক লাইনে লিখতে পারো। এটা কি করে, ম্যাক্সিমাম নাম্বারটাকে, মিনিমাম নাম্বারটাকে রিটার্ন দিয়ে দেয়। তো মিনিমাম এবং ম্যাক্সিমাম সেম কাজ, ম্যাক্স ফাংশন আর কি। দুইটা সংখ্যার মধ্যে সে ম্যাক্সিমাম নাম্বারটাকে রিটার্ন করে দিবে। সো ম্যাক্স মিনের কাজ দিয়ে বোঝা গেছে, ঠিক আছে। ওকে, তো এখানে আরেকটা ব্যাপার সেবার আছে। ধরো ধরো অনেকগুলো নাম্বার আছে, 10, 5, 20 এবং 3। এই সবগুলো তুমি ম্যাক্সিমাম একসাথে করতে পারো কিভাবে, ফার্স্টে এই দুইটা ম্যাক্সিমাম, তাহলে তুমি লিখবা ম্যাক্স অফ 10 এবং 5। এদের মধ্যে ম্যাক্সিমামকে 10, এই 10 এর সাথে এই 20 এর ম্যাক্সিমাম, তাহলে এটার সাথে তার ম্যাক্সিমাম 20 এর ম্যাক্সিমাম, তাহলে পুরোটাকে আলাদা আরেকটা ম্যাক্স ফাংশনের মধ্যে পাঠাই দেবে। এই পুরোটা থেকে 20 আসবে, 20 এর সাথে লাস্টেরটা, তাহলে এই পুরাটাকে আরেকটা ম্যাক্স ফাংশনের মধ্যে পাঠাই দেবে। তাহলে আলটিমেটলি এখানে আনসার কত আসবে, 20 আসবে। তুমি এক লাইনে এরকম লিখতে পারো, ম্যাক্স ফাংশনটা এক লাইনে লিখতে পারো। আরো সহজ হবে এইরকম না লিখে, এটাকে সহজে লিখে যে ম্যাক্স লিখবা, সেকেন্ড ব্র্যাকেট দিবা, লিখবা 10, 5, 2, 23। এটা ম্যাক্সিমাম ভ্যালু কত, 20। বুঝতে পারছিস? মানে এক লাইনে অনেকগুলো সংখ্যা থাকলো, তুমি ম্যাক্স লিখবে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে সংখ্যাগুলোকে পাস করবা, তাহলে সেখান থেকে ম্যাক্সিমাম ভ্যালুটাকে দিয়ে দিও। মিনিমাম ভ্যালুর ক্ষেত্রে সেম, তুমি মিন লিখবা, সংখ্যা যতটা আছে এতটা সংখ্যাকে তুমি এখানে লিখবা কমা সেপারেটেড, সেখানে তোমাকে মিনিমাম ভ্যালুটাকে দিয়ে দিবে। যেটা মিনিমাম ভ্যালু কত হবে, 3। তা ম্যাক্স মিন ফাংশনটা আশা করি ক্লিয়ারলি বোঝা গেছে। ম্যাক্স মিন ফাংশনটা আশা করি ক্লিয়ারলি বোঝা গেছে। ঠিক আছে, ওকে। সো এখন আসি ট্রাইগোনোমেট্রিক কিছু ফাংশন, ম্যাথের ট্রাইগোনোমেট্রিক ফাংশন। এটা তোমাদের কম্পিটিটিভ প্রোগ্রামিং অনেক সময় কাজে লাগে। তো ডিরেক্টলি সি প্লাস প্লাসে বা সিতে সাইন এক্স, ওই যে সাইন থিটা, কোস থিটা, কজ এক্স, টেন এক্স, এই ফাংশন গুলো তুমি ইউজ করতে পারো। তো সাইন এর ঠিক উল্টা হচ্ছে এসআই, এসআইন এক্স মনে হয় এসআইন এক্স দেখা লাগে, এসআইন এক্স মেবি, এসআইন এক্স মনে হয়, কজ এক্স এ কজ এক্স, মানে উল্টাটা আর কি। সাইনের উল্টাটা কি, সাইনের ঠিক উল্টাটা কি, কস এক্স, কসেক এক্স। যে সাইন থিটার উল্টাটা কি, কোসেক থিটা, ওইটাই আর কি এসআইন উল্টাটা।
সো আপাতত উল্টাটা তেমন একটা লাগে না বেসিক্যালি, প্যারা নাই। তো শুধুমাত্র এই কয়টা জানলে হবে, সাইন, টেন, কস। তো এখানে ঘটনার যে এক্স যেটা, এই এক্সটাকে তোমাকে কোন মুডে নেওয়া লাগবে, রেডিয়ান মুডে নেওয়া লাগবে। রেডিয়ান জিনিসটা কি, ধরো তোমাকে 45 ডিগ্রি দিল, 45 ডিগ্রি তুমি কিভাবে রেডিয়ানে নিবা, 45 কে জাস্ট তুমি পাই বাই 180 দ্বারা গুণ করলে রেডিয়ানে চলে যাবে। তো এটা দ্বারা ভাগ করলে পাই বাই কত আসে, মনে করো 45 দ্বারা 180 কে ভাগ করলে দ্যাটস দ্য আনসার। এটা রেডিয়ান কোড, এই রেডিয়ান ইনপুটটা তোমাকে এই এক্স এর মধ্যে দিতে হবে। তো আমি যখন ভার্সিটিতে ফার্স্ট টাইম একটা কন্টেস্ট দিছিলাম, ওই যে ভার্সিটির যে কন্টেস্ট গুলো ইন্টার প্রোগ্রামিং, তো এটার মধ্যে এরকম একটা পেন্ডুলামের ম্যাথ দিছিল, এরকম একটা পেন্ডুলামের ম্যাথ দিছিল। ঠিক? তো তো এরকম একটা দিছিল, তো অ্যাঙ্গেল এখানে দিছিল কত ডিগ্রি, কি ধরো 5 ডিগ্রি মনে হয় দিছিল, দিয়ে এরকম কিছু একটা হিসাব নিকাশ কে কে আমাকে শুধুমাত্র এল এর মানটা বের করতে হবে। এখানে টি এর মান দেওয়া ছিল, টি বলতে এখানে পেন্ডুলামের 2 সেকেন্ড এরকম ছিল, পাই এর মানও দেওয়া ছিল সবকিছু, ঠিক আছে, বিস্তারও দেওয়া ছিল। দেন সবকিছু মিলাইয়া আমাকে এল এর মানটা, কার্যকর দৈর্ঘ্য বের করতে হবে। এই মানটাকে যে 5 ডিগ্রি থেকে, যে আমি এইগুলো কিন্তু করে ফেলছি বুঝছো, সবগুলো কমপ্লিট হিসাব নিয়ে হাতে কলমে করা শেষ, বাট এই যে 5 ডিগ্রি থেকে যে রেডিয়ানে নিতে, এইটা আমি জানতাম না, এইটা পারতাম না, বিধায় এইটাকে আমি সলভ করতে পারিনি। তো শান্ত ভাইয়া ছিল, শান্ত ভাইয়া কইতাম ভাই এই 5 ডিগ্রি থেকে সি প্লাস প্লাস থেকে, যে আমি এরকম বারবার আমি কিন্তু ইনপুট দিতেছি বুঝছো, সাইনের ভিতরে বারবার আমি ফার্স্ট দিতেছি, ও গার্বেজ গুলো দিতেছে, মানে আনসার মিলতেছে না। তখন শান্ত ভাইয়া বলছিলাম ভাই এটা কেমনে করতাম, ভাই এটাই তো কন্টেস্ট, চিন্তা ভাবনা করো। তখন পরে কাটাকাটি করছিলাম, পরে যখন কন্টেস্ট শেষ, তখন একজন স্যার আসছিলাম, আকিব মাদি স্যার, তাই এটা তো তুমি কি এটা ট্রাই করতে পারো নাই, এটা তো রেডিয়ানের নিতে হয়। আমি কই স্যার রেডিয়ানে তো আমি পারি, এইটা যদি জানতাম জাস্ট মাথায় আইতো যে এই ইনপুট হিসেবে রেডিয়ানে নেওয়া লাগে, তখন ওই প্রবলেমটা সলভ হয়ে যেত। ঠিক আছে, সো এটা মাথায় রেখো, সাইন কস টেন এর যে ফাংশন গুলো তুমি সি প্লাস প্লাস ইউজ করবা, সেখানে এক্স এর মানটাকে অবশ্যই রেডিয়ানে নিতে হবে। সো ডিগ্রিতে থাকলে ওইটাকে রেডিয়ানে কনভার্ট করে ফেলবা। তো ডিগ্রিতে থেকে রেডিয়ানে কিভাবে কনভার্ট করবা, কোন একটা ডিগ্রি জাস্ট পাই বাই 180 দ্বারা গুণ করবা, সেটা রেডিয়ানে চলে যাবে। ঠিক আছে, ওটা একটা জিনিসকে রেডিয়ানে চলে যাবে। ক্লিয়ার? ওকে, তারও কিছু ধরো মোস্ট ইম্পর্টেন্ট কিছু ফাংশনালিটিস দরকার, ইম্পর্টেন্ট কিছু দরকার, এটাকে বলা হয়। তো 1 নম্বর যেটা, সেটা হচ্ছে জিসিডি। এই দুইটা সংখ্যা ধরো জিসিডি যদি এ দেই, বি দেই, দুইটার সঙ্গে গসাগু সে বের করে দিবে, দুইটার সঙ্গে কি দিয়ে দিবে, গসাগু বের করে দিবে। তো সিতে যদি তোমরা এটা ইউজ করতে চাও, তাহলে কোন হেডার ফাইল লাগবে, সিতে যদি তুমি এটা ইউজ করতে চাও, তাহলে আর সি প্লাস প্লাস ডিরেক্টলি ইউজ করতে হবে। তো হেডার ফাইল হচ্ছে, এই যে কি লিখতেছে, তো হেডার ফাইল হচ্ছে এস ইনক্লুড, এটার নাম হচ্ছে নিউমেরিক, নিউ, সুন্দর করে লিখে দেয়, ঠিক আছে, নিউমেরিক। এই হেডার ফাইলটাকে তোমাকে নিয়ে আসতে হবে, নিউমেরিক ডট এইচ মনে হয়, যাই হোক কিছু একটা, এই হেডার ফাইলটাকে নিয়ে আসতে হবে। ঠিক আছে, আর সি প্লাস প্লাস এর টেবিলটি প্যারা নাই। তো এই জিসিটি টা কি করে, তো অনেক সময় সি প্লাস প্লাস কাজ করে না, তখন তখন এইভাবে লিখতে হয়, সি প্লাস প্লাস অনেক সময় কাজ করে না, তখন একটা স্পেস আর একটা স্পেস দিয়ে, মানে একটা আন্ডারস্কোর, মানে আন্ডারস্কোর আন্ডারস্কোর জিসিটি লিখতে হয়, তখন এটা কাজ করে। তো এরকম এটা হচ্ছে সি প্লাস প্লাস, ধরো সি প্লাস প্লাস এর 17 ভার্সন থেকে হয় কাজ করে এটা। ঠিক আছে, 17 ভার্সন থেকে কাজ করে, 17 ভার্সন নিচে যদি তুমি ইউজ করো, তখন তোমাকে আন্ডারস্কোর আন্ডারস্কোর জিসিডি লিখতে হবে, আন্ডারস্কোর আন্ডারস্কোর জিসিডি লিখতে হবে। আর সি তে যদি ইউজ করো, তাহলে তোমাকে এই হেডার ফাইল সি এর জন্য, এই জিনিসগুলোকে বুঝতেছো, জিনিসগুলোকে বুঝতেছো, সি এর জন্য এই হেডার ফাইলটা তুমি ইউজ করতে হবে। আর সি প্লাস প্লাস 17 ভার্সনের যদি অধিক থাকে, তখন তুমি এটা, আর যদি না থাকে তখন আন্ডারস্কোর, এটাকে বলে আন্ডারস্কোর, এটা কিন্তু আন্ডারস্কোর, আন্ডার আন্ডারস্কোর 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 জিসিডি, দুইটা নাম্বারের গসাগু সে কি করে দিবে, রিটার্ন দিয়ে দিবে। এটা অনেক সময় কাজে লাগে। যেমন আমি যদি লিখি জিসিডি, জিসিডি অফ কত 54, 54 এবং 24-এর, 54 এবং 24-এর জিসিডি কত 6, 54 এবং 24-এর জিসিডি কত, জিসিডি হচ্ছে 6। ঠিক আছে, 54 এবং 24-এর জিসিডি হচ্ছে 6। ক্লিয়ার? ওকে, তো এটা যদি একটু মাথায় রাখো, তাহলে আরেকটা ফাংশন আছে, সেই ফাংশনটার নাম হচ্ছে এলসিএম। ডিরেক্টলি ইউজ করা যায়, ডিরেক্ট ইউজ করা যায়, এলসিএম, লংগেস্ট কমন মাল্টিপ্লাই, লংগেস্ট কমন মাল্টিপ্লাই। তো এটা ইউজ করার জন্য ওই যে মানে সি প্লাস প্লাস বিল্ডিং, দুইটার সংখ্যার গসাগু রিটার্ন করে আর কি। সি প্লাস প্লাস বিল্ডিং আর সি ইউজ করার জন্য এই অ্যাডার ফ্ল্যাগে যেটা বলছিলাম সেটা ইউজ করা লাগে। ঠিক আছে, এটা ইউজ করা লাগে। ধরো
আমি যদি এলসিএম ফাংশনটাকে কল করলাম, মানে এলসিএম ফাংশনটাকে লিখলাম, এলসিএম এটার ভিতরে কিছু একটা পাস করে দিলাম, যে 12 এবং 18, 12 এবং 18 জিসিডি কত রে, 12 এবং 18 জিসিডি হচ্ছে 36। এটা হচ্ছে লংগেস্ট কমন মাল্টিপ্লায়ার, মাল্টিপ্লায়ার, ডিভাইজর না, মাল্টিপ্লায়ার, লংগেস্ট কমন গরিষ্ঠ সাধারণ গুণিতক, গুণিতক, গুণিতক। ওকে, তো এটা হচ্ছে লংগেস্ট কমন মাল্টিপ্লায়ার। সবাই সহজ কথা যদি বলি, গরিষ্ঠ সাধারণ গুণিতক। এটা কিভাবে কাজ করে? 12, 12 এর গুণিতক কি কি হতে পারে? 12 এর গুণিতক হচ্ছে 18, 12, 12 দুগুণে কত 24, 24 দুগুণে কত 36, 36 দুগুণে কত বা 3 12 48, আরো আছে 18 এর, 18 এর হচ্ছে 18 18 এর 18, 18 দুগুণে 36, 3 18 এত। তাহলে আর আর কমন পাবা না, তো এদের মধ্যে হায়েস্ট, হায়েস্ট হচ্ছে কত, এই যে 36 কমন, দ্যাটস ওয়াই এদের গসাগু হচ্ছে কত 36, গসাগু হচ্ছে কত 36, বুঝতে পারছিস এটা? আর বাকি একটাও মিলবে না, তুমি 18 18 এর নামতা পড়তে থাকো, 12 এর নামতা পড়তে থাকো, আর কোনো কমন পার্ট পাবা না, হায়েস্ট তুমি কমন হিসেবে 36ই পাবা, এরপরে আর কোনো কমন জিনিস নেই তাদের মধ্যে। সো দ্যাটস ওয়াই 36 হচ্ছে তাদের এলসিএম। ওকে, 36 হচ্ছে তাদের এলসিএম। ক্লিয়ারলি কি বুঝছো জিনিসটা? এই এতটুকু ক্লিয়ারলি তোমাদের মাথায় ঢুকছে? তাইলে আমরা নেক্সটে যেতাম, আর নাইলে আজকে ক্লাসটা এখানে স্টপ থাকতো। চ্যাট বক্স ওপেন আছে, শুরু করো চ্যাট বক্সে অ্যান্সার দেওয়া। ওকে, বাকিরা, বাকিদের কি অবস্থা? বাকি 2 জন না 3 জন এই রেসপন্স করতেই পারে, রেসপন্স না করলে তো সমস্যা। ওকে, ওভারলোডেড বুঝলাম, আসলে ওভারলোডেড হয়ে যাবে প্রায় 1.5 ঘন্টার ক্লাস আসলে। আর এগুলো হচ্ছে বেসিক জিনিসপাতি, স্বাভাবিক। তবে আচ্ছা, আজকে এতটুকুই থাক, তবে কিছু ফিডব্যাক দেও যে আজকের ক্লাসে যা যা পড়াইছি বা যা যা দেখাইছি তোমাদের জন্য কতটুকু হেল্পফুল হয়েছে, এটা একটু আমারে জানো, তাইলে আমার ক্লাস নেওয়াটা আসলে সার্থক হয়ে যাবে। ফিডব্যাক, ফিডব্যাক পারার হে ওয়ান ডে, এফ ডাবল ই ডি ফিড, পি এ সিটি। এখন ফিডব্যাকটা দেও, ক্লাসটা কতটুকু, এটাকে কি বলে, স্যাটিসফাইড? ওকে, আজকের অনেকগুলো লিখে আসাই, আমারও নিজেরও লিখে বুঝছি অনেকগুলা, মানে এই জিনিসগুলো সম্পর্কে অনেকদিন থেকে কাটাকাটি হইতেছে, ঠিক আছে? So, তোমাদের উদ্দেশ্যে কাটাকাটি করলাম, তো অনেক কিছু আমারও ক্লিয়ার হয়েছে অ্যাকচুয়ালি। আর বাকিরা, বাকিরা ঠিক আছে? সো আর কোনো রেসপন্স নাই, তাইলে বেসিক ক্লিয়ার। আজকের ফ্যাকাল্টি তারা আসলে সব করাবে না, ওনারা তো আসলে কারোর দোষ দিয়ে লাভ নাই, বুঝছো? সেগুলো নিজে নিজেই শিখা লাগে বেসিক, এই 4 বছর এক্সপিরিয়েন্সে যা বুঝলাম আমি, সব নিজে নিজেই। সব ফ্যাকাল্টি তো আসলে দেখেন না, আর তারা দোষ দিয়ে দেবে, তারা তো সিলেবাসের, তারা যে সিলেবাসটা ধরায় দেয় ওইটাই পড়ানো লাগে। আর যারা বিশেষ করে, আমি সিপিটিপি করছি প্রায় 1.5 বছরের মতো, সিপি গ্যাপা ছিল, এরপরে সিপিটা আবার ব্যাক করছি। সো দেখছি যে এই 1.5 বছরের মধ্যে বা প্রবলেম কন্টেস্ট করতে গেলে বা প্রবলেমটা সলভ করতে গেলে এই জিনিসগুলোতে প্রচুর প্রবলেম ফেস করতাম। তো এই যে আমি প্রবলেম যেগুলো ফেস করতাম সেগুলোকে আমি আইডেন্টিফাই করতাম, যেগুলো কেন ফেস করতেছি, যাতে ইন ফিউচার ফেস করা না লাগে। তখন আমি কি করতাম, ওইটাকে নোট করে রাখতাম, এবং পরবর্তীতে যাতে এই ধরনের প্রবলেম আইলে আমি ওভারকাম করতে পারি, ওই নোট খাতাটা বার করলে হয়ে যেত। ঠিক আছে? তো তোমরা এই জিনিসগুলো নোট করে রাখো, দেখো হুট করে কোনো না কোনো জায়গার মধ্যে এই জিনিসগুলো লাগতেছে, তখন যাতে মানে খুঁজাখুঁজি না লাগে, আসমান থেকে না পড়া লাগে। তো এই জন্য এগুলো একটু ক্লিয়ার করে রাখা, ঠিক আছে? সো আজকের ক্লাসটা হচ্ছে
মোটামুটি এতটুকুই। নেক্সট ক্লাসে আরো অনেক কিছু কভার দেওয়ার কথা ছিল, বিশেষ করে টাইম কমপ্লেক্সিটি, এরপরে টাইম কমপ্লেক্সিটি কেমনে ক্যালকুলেশন করা লাগে, আর বিভিন্ন এক্সাম্পলের মাধ্যমে দিছিলাম আমি অলরেডি। এরপরে আর একটা ছিল যে কনস্ট্যান্ট দেখে কিভাবে টাইম কমপ্লেক্সিটি হিসাব নিকাশ করা লাগে এইটা, কারণ একটা প্রবলেম সলভ করতে গেলে আগে টাইম কমপ্লেক্সিটি দেখতে হয়, টাইম দেখতে হয়। আচ্ছা, তোমাদের একটা মজার জিনিস দেখাই। ওকে, তো আচ্ছা, তোমাদের একটা মজার জিনিস দেখাই। গতকালকে আজকে একটা প্রবলেম সলভ করছিলাম এডকোডারে আর কি। আহ এটা মেবি অলরেডি সলভ, এটা নাকি দেখা লাগবে। ওকে, সো বিগিনিং কন্টেস্ট, স্ট্যান্ডিং ভার্চুয়াল কন্টেস্ট, এটা এডকোডার.জেপি, মানে এই ওয়েবসাইটে তোমরা সলভ করতে পারো। এই যে অ্যানাউন্সমেন্ট, পাস্ট কন্টেস্টে গেলে এডকোডার বিগিনিং অ্যানাউন্সমেন্ট, পাস্ট কন্টেস্ট গুলা কই, রিসেন্ট কন্টেস্ট 1 তারিখ, এই যে এটা 430। তো এইটাতে প্রবলেম গুলা, এই যে এই প্রবলেমটা ট্রাক ড্রাইভার। ওকে, আমি যদি আমার মানে সাবমিশন গুলো দেখি, তোমাদের একটা জিনিস আমি দেখাই। এই দেখো, আমার সাবমিশনের ক্ষেত্রে এইটা যে টিএল এইছে, তো ওইটাতে আবার পরে অপটিমাইজ করা লাগছে। দেখছো, C++ এ দিছিলাম, ওইটাতে টিএল এইছে, পরে যখন আমি পাইথন দিয়ে মারছি সেম কোডি যখন পাইথন দিয়ে দিছি তখন এটা সাবমিট হয়ে গেছে। ঠিক আছে, সেম ভাবে দেখো এইখানেও এই প্রবলেমটাতে একদম ইজি প্রবলেম আছিল, ওটা সাবস্ট্রিং এর প্রবলেম আর কি। তো এটাতে যখন টিএলই আইছে, কত নম্বর টেস্ট পেয়েছে, 32 নম্বর 33 নম্বর টেস্ট পেয়েছে, তো টিএলই আইছে, তার মানে এখানে কমপ্লেক্সিটি, পরে কমপ্লেক্সিটি হিসাব করলাম, ওটা সাবমিট দিলাম, দেখো এটা হয়ে গেছে। ঠিক আছে, মানে এটা কোডটা আমি যদি হালকা দেখাই, দেখো নর্মাল একটা প্রবলেম। এই যে এখানে নেস্টেড লুপ চালাই দিছে কি, মানে কমপ্লেক্সিটি আমি দেখছি না, ভাবছি 2 সেকেন্ড আছে, 2 সেকেন্ডে কমপ্লেক্সিটি মাইরা দিচ্ছে, একদম ইজি একটা প্রবলেম, দেখা যায় যে টিএলই চলে আসছে। তো এই যে একটা ব্যাপার সেবার, তো তোমরা যখন এই ধরনের জিনিসগুলো সলভ করবা তখন টাইম কমপ্লেক্সিটি হিসাব করা লাগে। যেমন এটা যদি আমি প্রবলেমটা দেখাই, ট্রাক ড্রাইভারের এই যে টাইম কমপ্লেক্সিটি হচ্ছে 10⁵ এন এর মান, তার মানে হিসাব করছে 10⁵ হলে তো ইজিলি এটা সলভ করা পসিবল। তার মানে 10⁵, ওকে, তার মানে আমি নেক্সটে যখন লুপ চালাইছি, তখন 10⁵ ইন্টু 10⁵ হয়ে গেছে, তার মানে 10⁻10 হয়ে গেছে। 10⁻10 তো এক সেকেন্ডে পসিবল না, এখানে আবার বলছে 2 সেকেন্ড, সরি 2 সেকেন্ড মেমোরি লিমিট, 2 সেকেন্ডে পসিবল হয় না। 10⁵, 3 ইন্টু 10 আবার এখানে আছে এন, আবার এ বি। তো আলটিমেটলি যে আমি যে কোডটা চালাইছি, এই কোডের কমপ্লেক্সিটি হিসাব করে দেখছি 10⁻12 হয়ে যায়, সরি 18 হয়ে যায়, বলতে 2 সেকেন্ডে পসিবল না। ঠিক আছে, মানে 1 সেকেন্ডে 10⁻18টা ইটারেশন চালাইতে পারে। ঠিক আছে, 1 সেকেন্ডে 10⁸ ইটারেশন চালাইতে পারে। ওই হিসাবটা তোমাদের আমি ক্যালকুলেশন দেখাই নেক্সট ক্লাসে, যেহেতু টাইম কমপ্লেক্সিটি হিসাব করে পরে ওইটাকে মানে সিম্পলিফাই কইরা, মানে এটাকে কি বলে অন্য একটা ইয়েতে করছে কি, দেখাই আমি তোমাদের। যে ট্রাক ড্রাইভার দিছে, যে এটা অ্যাকসেপ্ট হয়ে গেছে, তো এটাকে চেঞ্জ করছে লজিক, আলাদা আলাদা লুপ চালাইছে, তখন আলাদা আলাদা লুপ চালাইছে, ওই যে আবার কন্ডিশন ব্রেক করে দিয়েছে আর কি, কন্ডিশনে যে ব্রেক করে দিয়েছে যাতে এটা না হলে পরবর্তীতে না যায়, তখন দেখা যায় টাইম কমপ্লেক্সিটি হয়ে গেছে। বুঝছো কিনা, তখন কিন্তু আমি বিগ অফ এন চালাইছি, তো বিগ অফ এন চালাইলে তখন দেখা যায় যে 2 সেকেন্ডে অলরেডি আমার কাজ হয়ে গেছে। সো এরকম হয় জিনিসটা মাঝে মধ্যে, সো তোমাদের এই জিনিসগুলোকে হ্যান্ডেল করা লাগবে। ক্লিয়ার, বিশেষ করে দেখো এরকম পার্ট 2 সেকেন্ডের হিসাবটা এখান থেকে তোমাকে বের করতে হবে, ইনপুট থেকে তোমাকে 2 সেকেন্ডের হিসাব বের করতে হবে, বুঝতে হবে তোমাকে কোন মানে নেস্টেড লুব্রিকেন্ট চালাইতে পারবা কি পারবা না, তোমার কতটা ইটারেশন হবে, ওই ইটারেশনের উপর ডিপেন্ড করে তোমাকে টাইমটা দেওয়া হয়, ওই টাইমের ভিতরে তোমাকে জিনিসপাতিগুলোকে হ্যান্ডেল করা লাগে। সো ওই হিসাবে দেখা দেন তোমাকে ডিসাইড করতে হবে তোমার কোডের ফরম্যাট কেমন হবে, কোডটা কেমন হবে, কয়টা লুপ চালাইতে পারে, কিভাবে চালাইতে পারে, কতটুকু পর্যন্ত ইটারেশন চালাইতে হবে, কয়টা ইটারেশন চলবে, এখান থেকে তোমাকে ফাইন্ড আউট করার পরে তুমি কন্টেস্টে বসতে হবে। নাইলে পুট করছো, দেখবা যে টিএলই টাইম লিমিট এক্সিস্ট। আমি যদি এখানে দেখাই যে ভার্চুয়াল কন্টেস্ট, এটা যদি ইভনে দেখাই, ধরো অনেকে এটা প্রবলেম সলভ করছে, তো এটা তো আবার শেষ হয়ে গেছে, তাই না। স্ট্যাটাসে যদি যাই, দেখো অনেকে টাইম লিমিট খাইছে। ঠিক আছে, কেন গাইছে এটা ফাইন্ড আউট করবে, যেখানে বারটিকটা যদি দাও, টাইম লিমিট এক্সিস্টে অ্যাপ্লাই যদি মারো, দেখবা যে এই যে টাইম লিমিট এক্সিস্ট দেখছো 20 নম্বর টেস্ট কেসে, 20 নম্বর টেস্ট কেসে, মানে ওইখানে আর টাইম লিমিট হইতেছে, মানে 20 নম্বর টেস্ট কেস পাস হওয়ার আগে 2 সেকেন্ড শেষ। বুঝছো কাহিনী, মানে 20টা টেস্ট কেস পাস হওয়ার আগে 2 মিনিট 2 সেকেন্ড শেষ হয়ে গেছে। বুঝছো কাহিনী, অনেকের 7টা, অনেকের 5টা, অনেকের হচ্ছে একটা টেস্ট কেস পাস হওয়ার আগে তার টাইম লিমিট কি হয়ে গেছে, শেষ হয়ে গেছে। চিন্তা করতেছো, সো এই হিসাব করে দেন তোমার কাজটা করা লাগে। এই যদি এখানে লেখা থাকে, এই যে 4 সেকেন্ড লাগছে তার 5টা টেস্ট কেস হইতে, 4 সেকেন্ড 4 সেকেন্ড 4 সেকেন্ড 4 সেকেন্ড 4 সেকেন্ড, এইটা লাগছে 7 সেকেন্ড।
পসিবল 7 সেকেন্ড দিছেই মাত্র 2 সেকেন্ড, তুমি এখানে 7 সেকেন্ড নিয়ে নিছো, তো এটা তো টাইম লিমিট খাবে, বুঝছো কাহিনী? সো এই টাইমের হিসাবটা কইরা দেন তোমাকে কোডটা লিখতে হবে। সো এখানে ভার্টিক থেকে দেখতে পারো টাইম লিমিট এক্সিস্ট, কার মেমোরি লিমিট এক্সিস্ট, রান টাইম এর রয়েছে, রং আনসার আইছে। অ্যাকসেপ্ট এর মধ্যে যদি যাও অ্যাপ্লাই যদি মারো, তাহলে দেখতে পারো কার কোড কত ফাস্টার, তো এখানের মধ্যে লেখা থাকে, ঠিক আছে? এটা কি লোড লইতেছে, এই যে তার লাগছে মাত্র কত সেকেন্ড, মানে 0.5 সেকেন্ড। এখানে প্রায় কত, এই যে মিলি সেকেন্ড, এটা কত লাগছে, প্রায় 0.28 সেকেন্ড। দেখছো 1 সেকেন্ডও লাগছে না, মিলি সেকেন্ড, মানে 1000 মিলি সেকেন্ড, 1 সেকেন্ড, 1 সেকেন্ড তো তার লাগছে না, কুট হয়ে গেছে। হায়েস্ট এটা 15 সেকেন্ড বা 1.5 সেকেন্ডের মতো লাগছে, 2 সেকেন্ডের ভিতরে হয়ে গেছে। এটা দেখে এইটাই বুঝতে পারবা কার কোড কতটুকু ফাস্টার, ঠিক আছে? বুঝছো কাহিনী? তো এইগুলা দেখা এরপরে তোমাকে লুপের হিসাব কইরা টাইম কমপ্লেক্সিটি হিসাব করার পরে কোডটাকে তোমাকে কনস্ট্রাক্ট করতে হবে, ডিজাইন করতে হবে, এরপরে কোডটাকে ইমপ্লিমেন্ট করতে হবে। এগুলো হচ্ছে একটা কন্টেন্ট দেওয়ার আগে বেসিক জিনিসপাতি আর কি। তো যারা প্রো লেভেলের কুডার, এরা আসলে এই জিনিসগুলো হিসাব নিকাশ করে এরপরে বুঝে। অনেক সময় ইনপুট দিকে বোঝা যায়, বুঝছো, যে এটা কোন ধরনের অ্যালগরিদম ইউজ করা যায়, 2 পয়েন্টার ইউজ করবো, বাইনারি সার্চ ইউজ করবো, না গ্রিডি অ্যাপ্রোচ হবে। এগুলো কিন্তু এই কনস্ট্যান্ট দেখলে কিন্তু ফাইন্ড আউট করা বোঝা যায় এখানে গ্রিডি অ্যাপ্রোচ হবে, না আমি এটাকে বাইনারি সার্চ করতে পারবো, না এটাকে আমি স্লাইডিং উইন্ডো করবো। এগুলো দেখলে ফাইন্ড আউট করলে বোঝা যায় অ্যাকচুয়ালি। তো যারা সিপি করো, এটা তাদের জন্য একটা মাস্টার ক্লাস হতে পারে কালকের ক্লাসটা। তো আশা করি কোনো ইউটিউব চ্যানেল পাইবে কিনা জানি না ওইরকম। আমি আমি এআই থেকে কাটাকাটি করে ব্লগ করে দেন করে জিনিসগুলোকে মানে এক জায়গায় করছি আর কি। ঠিক আছে, সো আজকে এতটুকুই থাক নাকি? আজকে এতটুকুই থাক, আর রেকর্ডের ক্লাস অবশ্যই দিয়ে দেবো, সমস্যা নাই। আরো কোনো কোশ্চেন থাকলে, কোনো কিছু জানার থাকলে তোমরা কইতে পারো, আর যদি জানার না থাকে তাহলে আজকের ক্লাসে দাইল। ঠিক আছে, আর কোনো কোশ্চেন না থাকলে ওয়ালাইকুম আসসালাম। সৈকত, তোমার কোনো কোশ্চেন থাকলে করতে পারো, নাহলে কোনো জিজ্ঞেস মানে কোনো কিছু জিজ্ঞাসা থাকলে জিজ্ঞাসা পারো আর কি, নাহলে তার যদি ফরাত লাগতে পারো। ওকে।